বাংলা অডিবল, আপনার শ্রুতি গ্রন্থাগার। সব মিলিয়ে মাসগুলি যে তাড়াতাড়ি কেটে যায়নি এমন কথা বলতে পারি না। প্রথম গ্রীষ্ম পার হয়ে গেছে বোঝার আগেই আরেক গ্রীষ্ম এসে উপস্থিত। গ্রীষ্মের উষ্ণতা অনুভবের সঙ্গে সঙ্গে জানতে পারলাম নতুন কিছু খবর অপেক্ষা করে আছে। আমার মামলা অ্যাসাইজ কোর্টে শেষ সেশনের জন্য তৈরি হয়ে আছে, যা আগামী জুনের কোনো এক সময় শেষ হবে। রৌদ্রোজ্জ্বল একদিনে আমার বিচার শুরু হল। আমার উকিল জানালেন মামলাটা 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। বললেন তিনি, যদ্দূর মনে হয় কোর্ট তোমার মামলা যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি করে দেবে, কারণ গুরুত্বপূর্ণ মামলার তালিকায় এটা পড়ে না। এর ঠিক পরপরই আছে পিতৃহত্যা সম্পর্কিত একটি মামলা, যা শেষ হতে বেশ কিছু সময় লাগবে। সকাল 7:30টায় তারা আমাকে নিতে এলো এবং আসামিদের গাড়ি করে আমাকে ল কোর্টে নিয়ে যাওয়া হলো। 2 জন পুলিশ আমাকে নিয়ে এলো অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে। দরজার পাশে বসলাম আমরা, যা দিয়ে গলার স্বর, চিৎকার, চেয়ার টানার শব্দ শোনা যাচ্ছিল। এ সমস্ত আমাকে মনে করিয়ে দিল মফস্বলের কোনো পার্টির কথা, যেখানে কনসার্ট শেষ হওয়ার পর নাচের জন্য হল পরিষ্কার করা হয়। পুলিশের একজন জানাল বিচারক এখনো এসে পৌঁছননি। আমাকে একটি সিগারেট সাধল সে। আমি প্রত্যাখ্যান করলাম। কিছুক্ষণ পর সে জিজ্ঞেস করল আমি নার্ভাস হয়ে পড়ছি কিনা। আমি বললাম না, বরং আদালতে বিচার দেখা আমাকে আগ্রহান্বিত করে তুলেছিল। এর আগে কখনো আদালতে বিচার দেখিনি। হতে পারে, বলল অন্যজন, কিন্তু বিচারের 2-1 ঘণ্টাই যথেষ্ট। কিছুক্ষণ পর ঘরের ভেতর একটা বৈদ্যুতিক ঘণ্টা বেজে উঠল। পুলিশ 2 জন আমার হাতকড়া খুলে ঘরের দরজা খুলল এবং আমাকে আসামির কাঠগড়ায় নিয়ে গেল। আদালত দর্শকে পূর্ণ। জানালার ঝিলিমিলিগুলি নামিয়ে দেয়া হয়েছে, তা সত্ত্বেও ফাঁকফোকর দিয়ে আলো ছিটকে আসছিল এবং ইতোমধ্যে ঘরটি হয়ে উঠেছিল গরম। জানালাগুলি বন্ধ করে রাখা হয়েছে। আমি বসে পড়লাম এবং পুলিশ অফিসাররা আমার চেয়ারের দুপাশে তাদের জায়গায় দাঁড়াল। আর ঠিক তখনই উল্টো দিকে এক সারি মুখ আমার নজরে পড়ল। লোকগুলি কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তাতে মনে হল তারা বুঝি জুরি, কিন্তু আলাদা ব্যক্তি হিসেবে আমি দেখছিলাম না। ট্রামে উঠলে হঠাৎ যেমন মনে হয় বিপরীত সারির বসে থাকা লোকগুলো বুঝি কাউকে দেখে হাসির খোরাক খুঁজছে, আমারও তেমন মনে হয়েছিল। অবশ্য জানতাম এটা একটা অবিশ্বাস্য তুলনা। এই লোকগুলো আমার দিকে তাকিয়েছিল হাসির খোরাকের জন্য নয়, বরং অপরাধের চিহ্নের জন্য। তবুও তফাৎটা খুব বেশি না, আমার অন্তত তাই মনে হয়েছিল। দর্শক এবং বদ্ধ বাতাসের জন্য কিছুটা অস্বস্তি লাগছিল। আদালতের চারদিকে চোখ বুলিয়েও আমি পরিচিত কোনো মুখ দেখতে পেলাম না। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এত লোক শুধু আমার জন্যই এখানে এসেছে। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু আমি। এই অভিজ্ঞতাটা আমার জন্যে নতুন, কারণ অন্য সময় কেউ আমার দিকে ফিরেও তাকাত না। বাম পাশের পুলিশটির দিকে তাকিয়ে মন্তব্য করলাম, এত ভিড়? সে বলল, পত্রিকাগুলিই এর জন্য দায়ী। জুরি বক্সের ঠিক নিচে একদল লোককে দেখিয়ে সে বলল, ওই যে ওরা। কে? জিজ্ঞেস করলাম আমি। উত্তরে সে জানাল, সাংবাদিক। সে আরও জানাল তার একজন পুরনো বন্ধুও আছে তাদের মধ্যে। কিছুক্ষণ পর পুলিশটির সেই পুরনো বন্ধু আমাদের দিকে এগিয়ে এলো এবং পুলিশটির সঙ্গে করমর্দন করল। সাংবাদিকটি বেশ বয়স্ক, খানিকটা গম্ভীর, কিন্তু তার ব্যবহার বেশ অমায়িক। লক্ষ্য করলাম আদালতে সমবেত প্রায় সবাই একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত। দেখে মনে হচ্ছিল তারা যেন কোনো একটি ক্লাবে জমা হয়েছে, যেখানে যে যার রুচিমতো দল বেঁধে গল্প করছে। তাই মনে হচ্ছিল যেন আমি এখানে অনাহুত। যা হোক, সাংবাদিকটি বেশ অমায়িকভাবে আমাকে সম্বোধন করে আশা প্রকাশ করলেন সবকিছু আমার পক্ষে যাবে। আমি তাকে ধন্যবাদ জানালাম। প্রত্যুত্তরে হাসি মুখে তিনি বললেন, আপনি বোধহয় জানেন আমরা আপনাকে নিয়ে বেশ কিছু ফিচার লিখছি। গরমকালে সবসময় আমাদের ভাণ্ডার শূন্য থাকে, আর এখন আপনার এবং আপনার পরের মামলাটা ছাড়া লেখার তেমন কিছু নাই। পরের মামলাটা বোধহয় শুনেছেন, যে একটি পিতৃহত্যা মামলা। প্রেস টেবিলে বসে থাকা একটি দলের দিকে তিনি আমার দৃষ্টি আকর্ষণ করলেন, যেখানে মোটাসোটা ছোটখাটো একজন লোক বসেছিলেন।
চোখে তার বড় কালো ফ্রেমের চশমা, দেখলেই পেটুক কোনো বেজির কথা মনে পড়ে। ওই লোকটি প্যারিসের একটি সংবাদপত্রের বিশেষ প্রতিনিধি। অবশ্য আপনার মামলার ব্যাপারে সে এখানে আসেনি। তাকে পাঠানো হয়েছিল পিতৃহত্যা মামলার ব্যাপারে, কিন্তু তারা এখন তাকে আপনার মামলার ব্যাপারেও খবর পাঠাতে বলছে। মুখ ফসকে প্রায় বলে ফেলেছিলাম, তাদের অশেষ দয়া, কিন্তু পরক্ষণেই মনে হল কথাটা হাস্যকর ঠেকবে। এরপর আন্তরিকভাবে হাত নেড়ে তিনি বিদায় নিলেন, এবং তারপর কিছুক্ষণ তেমন গুরুত্বপূর্ণ কিছু ঘটল না। এরপর আমার উকিল সহকর্মী পরিবেষ্টিত হয়ে ব্যস্তভাবে গাউন পরে ঢুকলেন। সাংবাদিকদের টেবিলের কাছে গিয়ে তিনি তাদের সঙ্গে করমর্দন করলেন। যতক্ষণ না তীক্ষ্ণভাবে ঘণ্টা বেজে উঠল, ততক্ষণ তারা সবাই একে অপরের সঙ্গে এমনভাবে হাসি ঠাট্টা করতে লাগল যেন তারা কোনো ঘরোয়া পরিবেশে আছেন। তারপর সবাই নিজ নিজ ঘরে ফিরে গেলেন। আমার উকিল কাছে এসে আমার সঙ্গে করমর্দন করে উপদেশ দিলেন নিজ থেকে, যেন আমি কিছু না বলি, বরং সব প্রশ্নের উত্তর যেন সংক্ষেপে দেই। আমাকে তিনি তার উপর নির্ভর করতে বললেন। আমার বাম পাশে চেয়ার টানার শব্দ হল, এবং লম্বা পাতলা চশমা পরা একজন ভদ্রলোক চেয়ারে বসতে বসতে লাল গাউনের ভাঁজ ঠিক করলেন। আমার মনে হল ইনিই সরকারি উকিল। আদালতের একজন কেরানি ঘোষণা করল, মাননীয় বিচারকরা আসছেন, এবং ঠিক সঙ্গে সঙ্গে মাথার ওপরে দুটো বৈদ্যুতিক পাখা ঘুরতে শুরু করল। 3 জন বিচারক, 2 জন কালো এবং একজন কালো রঙের পোশাক পরে হাতে ব্রিফকেস নিয়ে ঘরে ঢুকলেন। তাদের আসনের দিকে ধীর গতিতে এগিয়ে গেলেন। আসনটি আদালতের মেঝে থেকে বেশ কয়েক ফুট উঁচু। লাল পোশাক পরা জন মাঝখানের উঁচু পিঠের চেয়ারটিতে বসে টেবিলের উপর আদালতের বিশেষ টুপিটি রাখলেন। ছোট্ট টাক পড়া মাথায় রুমাল বললেন। অতঃপর ঘোষণা করলেন, এখন শুনানি শুরু হবে। সাংবাদিকরা কলম নিয়ে প্রস্তুত। তাদের সবার মুখের ভাব একই রকম, বিদ্রুপাত্মক ও নিস্পৃহতা মাখানো। শুধু একজন পরনে তার ধূসর ফ্লানেলের পোশাক এবং লাল টাই, এবং বয়সে অন্যান্যের তুলনায় বেশ ছোট। কলমটি টেবিলের উপর রেখে কঠোরভাবে আমাকে দেখছিলেন। তার মুখ গোলগাল, কিন্তু আমাকে আকৃষ্ট করল তার চোখ, যা ম্লান টলটলে। তার আবেগহীন চোখ আমাকে বিদীর্ণ করছিল। মুহূর্তে আমার মনে এক অদ্ভুত ধারণার সৃষ্টি হল। আমি যেন নিজেকে খুঁটিয়েই বিচার করছি। এ ব্যাপারটা এবং আদালতের কার্যক্রম সম্পর্কে অনভিজ্ঞতার দরুন আদালতের প্রথম দিনকার কার্যক্রম আমি ধরতেই পারিনি। জুরি, সরকারি উকিল, জুরিদের ফোরম্যান এবং আমার উকিলের প্রতি প্রধান বিচারকের প্রশ্নাবলী, দ্রুত চার্জশিট পড়া, এসব চলাকালীন কিছু পরিচিত জায়গা এবং লোকের নাম চিনলাম। তারপর আমার উকিলের প্রতি কিছু সম্পূরক প্রশ্ন রাখা হল। এরপর বিচারক ঘোষণা করলেন যে সাক্ষীদের ডাকা হবে। কেরানি যেসব নাম পড়ল, তার মধ্যে কিছু নাম আমাকে বিস্মিত করল। আদালতের দর্শক, যারা তখন পর্যন্ত আমার কাছে অস্পষ্ট মুখের সারি মাত্র, তাদের মাঝখান থেকে উঠে দাঁড়াল রেমন্ড ম্যাসন, সালমানো, বাড়ির দারোয়ান, বৃদ্ধ পিরেজ এবং মারি, যে পাশের দরজা দিয়ে বের হওয়ার জন্যে অন্যান্যের অনুসরণ করার আগে নার্ভাস হয়ে হাত নাড়ল। আশ্চর্য হয়ে গেলাম এই ভেবে যে সবশেষে সেলেস্তের নাম ডাকার আগ পর্যন্ত আমি তাদের কাউকেই দেখিনি। সেলেস্তে উঠে দাঁড়াবার পর লক্ষ্য করলাম তার পাশে পুরুষদের কোট পরে নিরুত্তেজ নিশ্চিত হয়ে বসে আছেন একজন মহিলা, যিনি রেস্তোরাঁয় এক টেবিলে বসে একবার আমার সঙ্গে খেয়েছিলেন। লক্ষ্য করলাম স্থিরভাবে তিনি আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তাকে নিয়ে ভাববার সময় আমার ছিল না, কারণ বিচারক আবার তাঁর কথা শুরু করেছেন। তিনি বললেন, বিচারের কাজ শুরু হতে যাচ্ছে এবং বলা বাহুল্য দর্শকরা যে কোনো মনোভাব প্রকাশে বিরত থাকবেন, এটাই তিনি আশা করেন। তিনি বললেন, বিচারের কার্যপ্রণালী পরিচালনার উদ্দেশ্যে তিনি এসেছেন, অনেকটা আম্পায়ারের মতো, এবং তিনি সাবধানতার পক্ষে পক্ষপাতহীনভাবে বিচার করবেন। ন্যায় বিচারের আলোকে তিনি জুরিদের মত পর্যালোচনা করবেন। সবশেষে বিন্দুমাত্র গণ্ডগোল হলে আদালত কক্ষ থেকে তিনি সবাইকে বের করে দেবেন। বেলা বাড়ছে। দর্শকদের কেউ কেউ পত্রিকা দিয়ে বাতাস খাচ্ছে, কোঁচকানো কাগজের খসখস শব্দ হচ্ছে। প্রধান বিচারকের নির্দেশে কেরানি 3টি হাত পাখা নিয়ে এল, এবং বিচারক 3 জন সঙ্গে সঙ্গে এগুলো কাজে লাগালেন। আর ঠিক তখনই আমার শুনানি শুরু হল। বিচারক শান্ত সরলভাবে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন,
একসময় মনে হল এর মধ্যে কিছুটা সহৃদয়তা লুকানো আছে। প্রথমবারের মতো পরিচয় জানাবার জন্যে আমাকে প্রশ্ন করা হল। মনে মনে বিরক্ত হলেও বুঝলাম এটাই স্বাভাবিক। আর যাই হোক, আদালত যদি শেষে আবিষ্কার করে যে তারা একজন ভুল লোকের বিচার করছে, তাহলে ব্যাপারটা খুব আনন্দদায়ক হবে না। বিচারক তারপর আমি কি কি করেছি তার একটা ফিরিস্তি শুরু করলেন। 2-3টি বাক্য শেষ হওয়া মাত্রই তিনি জিজ্ঞেস করতে লাগলেন, ঠিক তো? প্রত্যুত্তরে আমি প্রত্যেকবার আমার উকিলের পরামর্শ অনুযায়ী বললাম, জি স্যার। প্রচুর সময় লাগল এতে, কারণ বিচারক প্রত্যেকটি ছোটখাটো ঘটনা বর্ণনা করছিলেন। অন্যদিকে সাংবাদিকরা ব্যস্তভাবে কলম চালিয়ে যাচ্ছেন। কিন্তু মাঝে মাঝে সচেতন হয়ে অনুভব করছিলাম সেই তরুণ সাংবাদিকের চোখ আমার উপর নিবদ্ধ। সেই ছোটখাটো রোবট মহিলাও তাকিয়ে একইভাবে। জুরিরা সবাই তাকিয়েছিলেন লাল পোশাক পরা বিচারকের দিকে, এবং তখন আবার আমার ট্রামের একপাশে বসে থাকা আরোহীদের কথাই মনে পড়ল। মৃদুভাবে একটু কেশে তিনি ফাইলের কিছু পাতা উল্টালেন এবং আমাকে সম্বোধন করলেন। তিনি এখন এমন কিছু ব্যাপারে আলোচনা করতে চান, বললেন তিনি, যা মামলার ব্যাপারে অপ্রয়োজনীয় বলে মনে হতে পারে, কিন্তু আসলে তা মামলার সঙ্গে যুক্ত। আমার মনে হল তিনি মার সম্পর্কে আলোচনা করবেন, যা আমার কাছে অত্যন্ত অস্বস্তিকর। তার প্রথম প্রশ্ন ছিল, কেন আমি মাকে আশ্রমে পাঠিয়েছিলাম? উত্তরে আমি জানালাম, কারণটা খুবই সরল। বাড়িতে মাকে রেখে ভালোভাবে দেখাশোনা করার মতো যথেষ্ট টাকা আমার ছিল না। তখন তিনি জানতে চাইলেন আমাদের বিচ্ছেদ আমার জন্য দুঃখজনক ছিল কিনা। বললাম, আমি এবং মা পরস্পরের কাছ থেকে বেশি কিছু আশা করিনি, অন্য কারো কাছ থেকে তো নয়ই। দুজনেই নতুন অবস্থায় সহজেই মানিয়ে নিয়েছিলাম। বিচারক তখন বললেন, এ ব্যাপারে খুব বেশি জোর দেওয়ার ইচ্ছে তার নেই। সরকারি উকিলকে তিনি জিজ্ঞেস করলেন, এই ব্যাপারে তার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমার দিকে আধা আধিভাবে পেছন ফিরে সরকারি উকিল বসেছিলেন। আমার দিকে না তাকিয়ে তিনি বললেন, মাননীয় বিচারকের অনুমতি নিয়ে তিনি জানতে চান আরবদের হত্যা করার জন্যে আমি ঝর্ণার ধারে গিয়েছিলাম কিনা। বললাম, না। তাহলে কেন আমি রিভলভার নিয়ে ঠিক সেই জায়গায় ফিরে গিয়েছিলাম? বললাম, ব্যাপারটা ছিল আকস্মিক। সরকারি উকিল তখন অত্যন্ত নোংরাভাবে বললেন, ভালো ভালো, ব্যাস, এখন এ পর্যন্ত হলেই চলবে। এর পর কি হল বুঝতে পারলাম না। যা হোক, সরকারি উকিল, বিচারক এবং আমার উকিলের মধ্যে কিছু বাদানুবাদের পর প্রধান বিচারপতি ঘোষণা করলেন, দুপুর পর্যন্ত আদালত মুলতবি থাকবে, তারপর আবার সাক্ষ্য গ্রহণ করা হবে। কি ঘটছে তা বোঝার আগেই আমাকে প্রিজন ভ্যানে ওঠানো হল। ফিরে এলে আমাকে দুপুরের খাবার দেয়া হল। খানিক পর ক্লান্তি অনুভব করার আগেই তারা এলো আমাকে নিতে। আবার সেই আগের ঘরে ফিরে এলাম। আবার মুখোমুখি হলাম পুরনো মুখগুলির। আবার আগের মতো শুরু হল সব কিছু। কিন্তু এরই মধ্যে গরম বেড়ে গিয়েছিল এবং আমার উকিল, সরকারি উকিল এবং কিছু সাংবাদিকের জন্য পাখার ব্যবস্থা করা হল। সেই যুবকটি এবং রোবট মহিলাটি তখনও তাদের জায়গায় বসেছিল, কিন্তু পাখা দিয়ে তারা নিজেদের বাতাস না করে আগের মতোই আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। মুখের ঘাম মুছে ফেললাম, কিন্তু আশ্রমের ওয়ার্ডেনকে সাক্ষী দিতে ডাকার আগ পর্যন্ত নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন ছিলাম না। তাকে জিজ্ঞেস করা হল আমার বিরুদ্ধে মার কোনো অভিযোগ ছিল কিনা। তিনি বললেন, হ্যাঁ, কিন্তু সেটা তেমন কিছু না। আশ্রমের প্রায় সব বাসিন্দাদেরই তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ ছিল। বিচারক আরও স্পষ্টভাবে তাকে তার বক্তব্য পেশ করতে বললেন। মাকে আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম, সেজন্য কি আমার বিরুদ্ধে মার অভিযোগ ছিল? তিনি ফের একই উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু এবার তিনি তার উত্তরের ব্যাখ্যা করলেন না। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে অন্ত্যেষ্টিক্রিয়ার দিন আমার ধৈর্য দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হল ধৈর্য বলতে তিনি ঠিক কি বোঝাতে চাচ্ছেন, তখন তিনি চোখ নিচু করে নিজের জুতোর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এরপর ব্যাখ্যা করে বললেন, আমি মার মৃতদেহ দেখতে চাইনি, অথবা মার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলিনি, এবং অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবার পর তার কবরের কাছে একটুও না থেকে সঙ্গে সঙ্গে ফিরে এসেছি। আরেকটি জিনিস তাকে অবাক করেছিল।
মুর্দাফরাশদের একজন বলেছিল যে আমি আমার মার বয়স জানতাম না। খানিকক্ষণ নীরবতা। তারপর বিচারক তাকে জিজ্ঞাসা করলেন, তিনি কি ধরে নেবেন যে কাঠগড়ায় দাঁড়ানো আসামি সম্পর্কেই এইসব বলছেন? ওয়ার্ডেন এতে হকচকিয়ে গেলে বিচারক বললেন, প্রশ্নটা আনুষ্ঠানিক, আমাকে করতেই হবে। এরপর সরকারি উকিলকে জিজ্ঞেস করা হল তিনি কোনো প্রশ্ন করবেন কিনা। তখন তিনি উচ্চকণ্ঠে উত্তর দিলেন, বিন্দুমাত্র না, আমার যা দরকার তা পেয়ে গেছি। তার গলার স্বর, মুখের উল্লসিত ভাব আমাকে সহসা বিমর্ষ করে তুলল। বোকার মতো আমার কেঁদে ফেলতে ইচ্ছে করছিল। এই প্রথমবারের মতো বুঝলাম সবাই আমাকে কি ঘৃণার চোখে দেখছে। জুরিদের এবং আমার উকিলের কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করার পর বিচারক দারোয়ানের সাক্ষী নিলেন। কাঠগড়ায় উঠে লোকটি আমার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। প্রশ্নোত্তরের সময় সে জানাল, আমি মাকে তো দেখতে চাইনি, বরং সিগারেট খেয়েছি, কাফে ও লা খেয়েছি এবং ঘুমিয়েছি। সেই মুহূর্তে আমার মনে হল আদালতের ভেতর আমার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে পড়েছে এবং এই প্রথমবারের মতো মনে হল আমি একজন অপরাধী। সিগারেট খাওয়া এবং আমার ঘুমানোর সম্পর্কে সে যা বলেছিল তাকে দিয়ে আবার তা বলিয়ে নেওয়া হল। সরকারি উকিল সেই আগের মতো উল্লসিত ভাব নিয়ে আমার দিকে ফিরে তাকালেন। আমার উকিল দারোয়ানকে জিজ্ঞেস করলেন, সে নিজেও কি তখন ধূমপান করেনি? কিন্তু সরকারি উকিল এর বিরুদ্ধে প্রবলভাবে আপত্তি জানালেন। আমি জানতে চাই এখানে কার বিচার হচ্ছে, চিৎকার করে বললেন তিনি। অথবা আমার বন্ধু কি মনে করেন যে সাক্ষীর নিন্দা করে তিনি নিজের মক্কেলের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণাদি ভুল বলে প্রতিপন্ন করবেন? বিচারক অবশ্য দারোয়ানকে প্রশ্নের উত্তর দিতে বললেন। লোকটি একটু ইতস্তত করল। জানি এটি করা আমার উচিত হয়নি। তারপর থেমে থেমে বলল সে, কিন্তু ওই তরুণ ভদ্রলোক যখন আমায় একটি সিগারেট নিতে অনুরোধ করলেন তখন নেহাত ভদ্রতার খাতিরেই সিগারেটটি নিয়েছিলাম। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য আছে কিনা জিজ্ঞেস করলেন বিচারক। আমি বললাম, না, সাক্ষী ঠিকই বলেছে। কথাটা সত্যি যে তাকে আমি সিগারেট নিতে অনুরোধ করেছিলাম। দারোয়ান অবাক হয়ে এবং খানিকটা কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাল। তারপর কিছুক্ষণ ইতস্তত করে সে জানাল যে সেই আমাকে কফি খেতে বলেছিল। আমার উকিল উল্লসিত হয়ে বললেন, জুরিরা নিশ্চয়ই এ স্বীকারোক্তির গুরুত্ব উপলব্ধি করবেন। সরকারি উকিল অবশ্য সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। নিশ্চয়ই। আমাদের মাথার ওপর তার গর্জন শোনা গেল। জুরিরা এর গুরুত্ব উপলব্ধি করবেন এবং তারা এই উপসংহারে পৌঁছাবেন যে বন্দীর উচিত ছিল যে অসহায় মহিলা তাকে এই পৃথিবীতে এনেছিলেন তার মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শনের জন্যে তৃতীয় ব্যক্তির কফি খাওয়ানোর অনুরোধ প্রত্যাখ্যান করা। এরপর দারোয়ান তার নিজের জায়গায় ফিরে গেলেন। থমাস পিরেজকে এবার ডাকা হল এবং কাঠগড়ায় ওঠার সময় তাকে সাহায্য করতে হল। পিরেজ জানাল, যদিও আমার মা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু আমার সঙ্গে তার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনই মাত্র দেখা হয়েছিল। ওই দিন আমার চালচলন কেমন ছিল সে সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি জানালেন, দেখুন, সেদিন আমার মেজাজ খুব ভালো ছিল না। মেজাজটা এতই খারাপ ছিল যে অন্য কিছু খেয়াল করার মতো অবস্থা আমার ছিল না। মনে হয় দুঃখ আমাকে ঢেকে দিয়েছিল। আমার ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু আমাকে খুব কাতর করে তুলেছিল। সত্যি বলতে কি, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। সুতরাং তরুণ ভদ্রলোকটিকে আমি মোটেই খেয়াল করিনি। আমাকে তিনি কাঁদতে দেখেছেন কিনা তা আদালতকে জানাবার জন্যে সরকারি উকিল তাকে বললেন। পিরেজ যখন বললেন না, তখন তিনি জোর দিয়ে বললেন, আমার মনে হয় জুরিরা এই উত্তর লক্ষ্য করবেন। আমার উকিল সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। মনে হল অনাবশ্যক আক্রমণাত্মক গলায় পিরেজকে প্রশ্ন করলেন, ভালো করে ভেবে দেখুন, আপনি কি নিশ্চিত যে তাকে আপনি কাঁদতে দেখেননি? পিরেজ বললেন, না। উত্তর শুনে কিছু লোক মুখ টিপে হাসল এবং আমার উকিল তার গাউনের একটি আস্তিন গুটিয়ে কঠোরভাবে বললেন, অদ্ভুতভাবে এই মামলা পরিচালিত হচ্ছে। আসল ঘটনা উদ্ঘাটন করার কোনো চেষ্টাই হচ্ছে না। সরকারি উকিল এই মন্তব্যে কোনো কান দিলেন না। স্থিরভাবে ফাইলের মলাটের উপর পেন্সিল ঠুকতে লাগলেন। 5 মিনিটে বিরতি ঘোষণা করা হল, আর তখন আমার উকিল আমাকে জানালেন যে সবকিছু খুব ভালোভাবে চলছে। এরপর সেলেস্তেকে ডাকা হল। তাকে আসামি পক্ষের সাক্ষী হিসেবে ঘোষণা করা হল। আসামি বলতে বোঝানো হল
আমাকে। সাক্ষ্য দেবার সময় সে হাতের মুঠোয় বারবার মোচড়াচ্ছিল পানামার টুপিটিকে। মাঝে মাঝে আমার সঙ্গে রবিবার রেসের মাঠে যাবার সময় তার সবচেয়ে সুন্দর যে স্যুটটা পরত সেটাই সে এখানে পরে এসেছে, কিন্তু যে কারণেই হোক সে তার কলার পরেনি। দেখলাম তার শার্টের ওপরটা একটা পিতলের বোতাম দিয়ে আটকানো। আমি তার খরিদ্দার ছিলাম কিনা একথা জিজ্ঞেস করা হলে সে বলল হ্যাঁ, এবং একজন বন্ধুও ছিল বটে। তাকে আমার সম্পর্কে কিছু বলতে বলা হলে সে বলল আমি স্বাভাবিক লোক ছিলাম। তাকে এই কথা ব্যাখ্যা করতে বলা হলে সে জানালো যে সবাই জানেন এই কথার মানে কি, আমি কি চাপা স্বভাবের লোক ছিলাম? উত্তরে সেলেস্তে বলল, না, ওই রকম কোনো মন্তব্য আমি তার সম্পর্কে করব না, তবে অন্য অনেকের মতো সে বাজে কথা বলতো না। সরকারি উকিল এবার জানতে চাইলেন যে মাসিক বিল পেশ করার সঙ্গে সঙ্গে আমি তা পরিশোধ করতাম কিনা। তবে এগুলি আমার আর তার ব্যাপার। তখন তাকে আমার অপরাধ সম্পর্কে মন্তব্য করতে বলা হল। সেলেস্তে কাট করার রেলিংয়ের উপর হাত রাখল এবং বোঝা গেল কিছু বলার জন্য সে আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছে। আপনারা কি ভাববেন জানি না, তবে আমার মতে এটা একটা দুর্ঘটনা, বা বলা চলে ভাগ্যদোষে এরূপ ঘটেছে। আর এ ধরনের কিছু ঘটলে স্বভাবতই মাথা ঠিক থাকে না। সেলেস্তে কথা চালিয়ে যেতে চাইছিল, কিন্তু বিচারক তাকে থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ তাই, ঠিক আছে, ধন্যবাদ। সেলেস্তেকে একটু বিরক্ত দেখাচ্ছিল। সে বলল সে যা বলতে চেয়েছিল তা শেষ হয়নি। তারা তাকে সংক্ষিপ্তভাবে কথা শেষ করতে বললেন। ঘুরে ফিরে তার বক্তব্য আগের মতোই হল যে এটা একটা দুর্ঘটনা হতে পারে, বিচারক মন্তব্য করলেন। কিন্তু এখানে আমরা আইন অনুযায়ী এসব দুর্ঘটনা বিচার করতে এসেছি, আপনি এখন যেতে পারেন। সেলেস্তে ঘুরে আমার দিকে তাকাল। চোখ দুটো তার টলটল করছে, ঠোঁট কাঁপছে। দেখে মনে হচ্ছিল সে যেন বলতে চাচ্ছে, বন্ধু, তোমার জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু মনে হয় না তাতে তেমন কিছু হবে, আমি দুঃখিত। আমি তেমন কিছু বললাম না, নড়াচড়াও করলাম না, কিন্তু জীবনে এই প্রথমবার একজন পুরুষকে আমার চুম্বন করতে ইচ্ছে করছিল। কাঠগড়া ত্যাগ করার জন্যে বিচারক তাকে আবার নির্দেশ দিলে সেলেস্তে ভিড়ের মধ্যে তার নিজের জায়গায় ফিরে গেল। বিচার চলাকালীন বাকি সময়টুকু সে সেখানেই হাঁটুর উপর কনুই রেখে হাতের মধ্যে পানামার টুপিটা ধরে সামনের দিকে ঝুঁকে শুনানির প্রতিটি কথা শুনছিলেন। এরপর মারির পালা। মাথায় তার টুপি, খুব সুন্দর দেখাচ্ছিল তাকে। অবশ্য খোলা চুলেই তাকে আমার বেশি ভালো লাগে। যেখানে ছিলাম সেখান থেকেই তার বুকের কোমল রেখা, নিচের ঠোঁটের ফোলা ভাবটুকু দেখছিলাম। এ ভাবটুকু সবসময় আমাকে মুগ্ধ করত। তাকে খুব নার্ভাস দেখাচ্ছিল। প্রথম প্রশ্ন ছিল কতদিন ধরে সে আমাকে চেনে। উত্তরে সে জানাল যেদিন থেকে সে আমাদের অফিসে ঢুকেছিল সেদিন থেকেই। তখন বিচারক জানতে চাইলেন আমাদের দুজনের মধ্যে সম্পর্ক কি ধরনের। মারি জানাল সে আমার বান্ধবী। অন্য এক প্রশ্নের উত্তরে মারি স্বীকার করল যে সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। সরকারি উকিল তার সামনে রাখা একটি নথি পড়তে পড়তে খুব তীক্ষ্ণ গলায় জানতে চাইলেন আমাদের প্রেম কবে থেকে শুরু হয়েছিল। মারি সময়টা জানাল। একটু সবজান্তা ভাব করে তিনি জানালেন তার মানে সময়টা তার মার অন্ত্যেষ্টিক্রিয়ার পরেই। তারপর একটু ব্যঙ্গোক্তি করেই বললেন বিষয়টা খুবই অস্বস্তিকর এবং এ সম্পর্কে তরুণী ভদ্রমহিলার মনোভাবও তার অজানা নয়। কিন্তু তার গলার স্বর কঠিন হয়ে উঠল। তার কর্তব্য তাকে বাধ্য করছে এই অস্বস্তিকর প্রসঙ্গের উপর প্রশ্ন করতে। এই মন্তব্য করার পর তিনি মারি যেদিন আমার সঙ্গে প্রথম শুয়েছিল সেদিনের পুরো বিবরণ দিতে বললেন। প্রথমে মারি উত্তর দিতে চাচ্ছিল না, কিন্তু সরকারি উকিল পীড়াপিড়ি শুরু করলে সে জানাল স্নান করতে যাবার সময় আমরা দেখা করেছিলাম, তারপর সিনেমা দেখে আমার ফ্ল্যাটে ফিরে গিয়েছিলাম। তিনি তখন আদালতকে জানালেন যে মারির দেওয়া বিবরণের ভিত্তিতে তিনি আমাদের সিনেমায় যাবার ব্যাপারটা মনোযোগ সহকারে বিবেচনা করেছেন। তারপর মারির দিকে ফিরে যে সিনেমাটা আমরা দেখেছিলাম তার নাম জানতে চাইলেন। খুব নিচু গলায় সে জানাল যে এই ছবিতে ফার্নান্ডেল ছিল। যখন মারি তার কথা শেষ করল তখন আদালতে পিন পতন স্তব্ধতা বিরাজ করছে।
সরকারি উকিল খুব গম্ভীরভাবে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে এমনভাবে কথা শুরু করলেন যে শপথ করে বলতে পারি তিনি বিচলিত হয়ে গিয়েছিলেন। জুরি ভদ্র মহোদয়গণ, আমি আপনাদের লক্ষ্য করতে বলবো যে এই লোক তার মার অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন সুইমিং পুলে গিয়েছিল, প্রেমে মত্ত হয়েছিল একটি মেয়ের সঙ্গে এবং তারপর দেখেছিল একটি হাসির ছবি। আমি শুধু এটুকুই বলবো। তিনি যখন বসে পড়লেন তখনও সেখানে আগের মতোই নিস্তব্ধতা বিরাজ করছিল এবং ঠিক তখন হঠাৎ করে মারি কান্নায় ভেঙে পড়ল। তিনি সবকিছুই অন্যভাবে নিয়েছেন, বলল মারি। সে যা বলতে চেয়েছিল তার উল্টোটাই তাকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে। আমাকে সে খুব ভালোভাবে চেনে এবং আমি যে অন্যায় কিছু করিনি সে সম্পর্কে সে নিশ্চিত। প্রধান বিচারকের নির্দেশে আদালতের কর্মচারীদের একজন মারিকে সরিয়ে নিয়ে গেলেন এবং শুনানি চলতে লাগল। এরপর সাক্ষী ম্যাসনের কথা মন দিয়ে প্রায় কেউই শুনল না। ম্যাসন জানাল, একজন যুবক হিসেবে আমি শ্রদ্ধার পাত্র এবং তার চেয়ে বড় কথা হল আমি খুব ভালো ছেলে। সালামানও যখন জানাল যে আমি তার কুকুরের প্রতি খুব দয়ালু ছিলাম বা আমার মা এবং আমার মধ্যে তেমন মিল ছিল না, তখনও তার প্রতি তেমন গুরুত্ব দিল না কেউ। আমি আমার মাকে কেন আশ্রমে পাঠিয়েছিলাম তাও সে ব্যাখ্যা করল। আপনাদের বোঝা উচিত, সে আবার বলল, আপনাদের বোঝা উচিত, কিন্তু কেউ বুঝল বলে মনে হল না। তারপর তাকে নেমে যেতে বলা হল। পরবর্তী এবং শেষ সাক্ষী ছিল রেমন্ড। আমাকে দেখে সে একটু হাত নাড়ল এবং আমার নির্দোষিতা সম্পর্কে নিশ্চিত মত দিল। বিচারক তাকে তিরস্কার করলেন। তুমি এখানে সাক্ষ্য দিতে এসেছ, মামলা সম্পর্কে তোমার মতামত জানাতে নয়। তোমাকে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হবে শুধু সেগুলিরই উত্তর দেবে তুমি। এরপর নিহত ব্যক্তির সঙ্গে তার কি সম্পর্ক ছিল সে সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা দিতে বলা হলে রেমন্ড পুরোপুরিভাবে এই সুযোগের সদ্ব্যবহার করল। সে বলল, আমি নই, বরং রেমন্ডের বিরুদ্ধে নিহত ব্যক্তির ক্ষোভ ছিল, কারণ সে তার বোনকে মেরেছিল। বিচারক তাকে জিজ্ঞেস করলেন, নিহত ব্যক্তি আমাকে অপছন্দ করার কোনো কারণ থাকতে পারে কিনা। রেমন্ড বলল, সেদিন ভোরে সমুদ্র সৈকতে আমার উপস্থিতি একটি আকস্মিক ব্যাপার ছাড়া আর কিছুই নয়। তাহলে এটা কিভাবে সম্ভব যে যেই চিঠিটা এই দুঃখজনক ঘটনার কারণ সেটা বন্দিরই হাতের লেখা? উত্তরে রেমন্ড জানাল, এটাও একটা আকস্মিক ব্যাপার মাত্র। সরকারি উকিল উত্তরে বললেন, এই মামলায় দুর্ঘটনা এবং আকস্মিক ব্যাপারের একটা বিরাট ভূমিকা আছে বলে মনে হচ্ছে। এটাও কি একটা দুর্ঘটনা? যখন রেমন্ড তার রক্ষিতাকে পেটাচ্ছিল তখন আমি হস্তক্ষেপ করিনি? সুবিধাজনক এই দুর্ঘটনা শব্দটি কি পুলিশ স্টেশনে রেমন্ডের জন্য আমার প্রতীক্ষা এবং তার পক্ষে সুবিধাজনক জবানবন্দি দেওয়ার কাজে ব্যবহৃত হয়েছিল? সবশেষে তিনি রেমন্ডকে তার পেশার সম্পর্কে জিজ্ঞেস করলেন। নিজেকে সে যখন গুদামের দারোয়ান হিসেবে পরিচয় দিল তখন সরকারি উকিল জুরিদের জানাল, এটা সবাই জানে যে সাক্ষী মেয়েদের অসৎ উপার্জনে জীবিকা নির্বাহ করে। তিনি বললেন, আমি লোকটির ঘনিষ্ঠ বন্ধু এবং সহকারী ছিলাম। সত্যি বলতে কি, অপরাধের পটভূমিকার নোংরা ঘটনায় ভরপুর এবং বন্দীর ব্যক্তিত্ব নৈতিক জ্ঞানবিহীন, যা একমাত্র হৃদয়শূন্য দানবেরই থাকে, ঘটনাটিকে আরও ঘৃণিত করে তুলেছে। রেমন্ড অনুযোগ তুলতে গেল এবং আমার উকিলও প্রতিবাদ জানালেন। তাদের বলা হল সরকারি উকিলকে তার বক্তব্য শেষ করতে দেওয়া উচিত। আমার প্রশ্ন হয়ে গেছে, তিনি বললেন। তারপর রেমন্ডের দিকে ফিরে তিনি বললেন, বন্দী কি তোমার বন্ধু ছিল? নিশ্চয়ই। সবার মতে বন্ধুদের মধ্যে আমরা সবচেয়ে ঘনিষ্ঠ ছিলাম। সরকারি উকিল তখন আমাকেও একই প্রশ্ন করলেন। আমি রেমন্ডের দিকে কঠোরভাবে তাকালাম। সে তাতে বিচলিত হল না। তারপর আমি উত্তর দিলাম, হ্যাঁ। সরকারি উকিল জুরিদের দিকে তাকালেন। আপনাদের সামনে দাঁড়ানো লোকটি তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন শুধু রাত্রিকালীন উৎসবে মত্ত হয়নি, নিচুতলার বেশ্যা এবং দালালদের মধ্যেকার নোংরা বিরোধে প্ররোচিত হয়ে ঠান্ডা মাথায় একজনকে খুন করেছে। জুরি মহোদয়গণ, বন্দী এ স্বভাবের লোক। সরকারি উকিল বসতে না বসতেই আমার উকিল ধৈর্য হারিয়ে হাত এত ওপরে ওঠালেন যে তার আস্তিন সরে গিয়ে জামার ইস্ত্রি করা হাতটার পুরোটাই দেখা গেল। আমার মক্কেল কি তার মায়ের কবর দেবার জন্যে এখানে বিচারের সম্মুখীন হয়েছেন, না একজনকে খুন করার দায়ে বিচারের সম্মুখীন হয়েছেন?
জিজ্ঞেস করলেন তিনি। আদালতে চাপা হাসির একটা ঢেউ বয়ে গেল। কিন্তু তখনই সরকারি উকিল লাফ দিয়ে উঠে দাঁড়ালেন এবং পোশাক ঠিক করতে করতে বললেন, মামলার এই দুটি উপাদানের মধ্যে সম্পর্ক বিদ্যমান, সেটা তার বন্ধু বুঝতে পারছেন না দেখে তিনি বিস্মিত হচ্ছেন। মনস্তাত্ত্বিক দিক থেকে তারা পাশাপাশি অবস্থান করছে যদি তাদের সেইভাবে দেখা হয়। সংক্ষেপে প্রবল আবেগের সঙ্গে তিনি শেষ করলেন, আসামিকে আমি এই বলে অভিযুক্ত করছি যে তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় সে যে ব্যবহার করেছে তাতে প্রমাণিত হয় যে অনেক আগে থেকেই মনের দিক থেকে সে অপরাধী। এই কথাগুলি জুরি দর্শকদের নাড়া দিল বেশ গভীরভাবে। আমার উকিল শুধু কাঁধ ঝাঁকিয়ে কপালের ঘাম মুছলেন। বোঝা গেল তিনিও বেশ বেকায়দায় পড়েছেন এবং আমার মনে হল পুরো ব্যাপারটা আমার ঠিক অনুকূলে যাচ্ছে না। এরপরই আদালতের অধিবেশন শেষ হল। আদালত থেকে যখন বন্ধুদের গাড়িতে আমাকে তোলা হচ্ছিল তখন গ্রীষ্মের সন্ধ্যায় পরিচিত একটা হালকা স্পর্শে সচেতন হয়ে উঠলাম। অন্ধকারাচ্ছন্ন চলন্ত সেলে বসে থাকার সময় শহরের বৈশিষ্ট্যধারক শব্দ যা আমি ভালোবাসতাম এবং দিনের বিশেষ এক সময় যা আমি সব সময় পছন্দ করতাম তা আমার ক্লান্ত মগজে প্রতিধ্বনিত হচ্ছিল। নিস্তেজ বাতাসে বাচ্চা হকারদের চিৎকার, সরকারি বাগানে পাখিদের শেষ কাকলি, স্যান্ডউইচ বিক্রেতার চিৎকার, নতুন শহরের উন্নত অংশে ট্রামের শব্দ, বন্দরে যখন সন্ধ্যা আসন্ন তখন মাথার উপরে মৃদু গুঞ্জন, সবকিছু আমাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে সবকিছু মিলে জেলখানায় ফেরা আমার কাছে মনে হচ্ছিল একজন অন্ধের এমন একটি রাস্তা দিয়ে পথ চলা যার প্রতিটি ইঞ্চি তার মুখস্থ। হ্যাঁ, সন্ধ্যাবেলা, যেন কতদিন আগের কথা। জীবন সম্পর্কে আমার কোনো অভিযোগ ছিল না। এরপর আমার জন্য অপেক্ষা করতে থাকত সুন্দর রাত, স্বপ্নহীন ঘুম। এখন সেই একই সময়, কিন্তু একটু ভিন্ন। আমি ফিরে যাচ্ছি সেলে এবং সেখানে আমার জন্য এমন এক রাত অপেক্ষা করছে যা আগামী দিনের অমঙ্গল আশঙ্কায় ভরপুর। এভাবেই আমি বুঝলাম যে গ্রীষ্মের সন্ধ্যায় আবছায়াতে চলা পরিচিত পথগুলি জেলখানায় গিয়ে শেষ হতে পারে, যেমন শেষ হতে পারে নিরীহ ভাবনামুক্ত ঘুমে। কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের সম্পর্কে কোনো আলোচনা শোনা যে খুবই মজার তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার উকিল ও সরকারি উকিল তাদের ভাষণে আমার অপরাধ থেকে আমার সম্পর্কেই বেশি বলেছেন। অবশ্য দুজনের ভাষণে খুব একটা তফাৎ ছিল না। আসামিপক্ষের উকিল স্বর্গের দিকে হাত তুলে দোষ স্বীকার করলেন, কিন্তু সেই সঙ্গে অপরাধের লঘুত্ব প্রমাণ করার জন্যে যুক্তিও প্রদর্শন করলেন। সরকারি উকিলও একই ইঙ্গিত করলেন। তিনি স্বীকার করলেন যে আমি দোষী, কিন্তু আমার অপরাধ যে লঘু সেটা অস্বীকার করলেন। বিচারের এই পর্যায়টা ছিল খানিকটা বিরক্তিকর। প্রায়ই তাদের তর্কাতর্কি শুনে আমার দু একটা কথা বলতে ইচ্ছে হতো, কিন্তু আমার উকিল এ ব্যাপারে আমাকে আগেই বারণ করে দিয়েছিলেন। আমাকে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, কথা বলে মামলার ক্ষতি করো না। সত্যি বলতে কি, আমার মনে হচ্ছিল সম্পূর্ণ বিচারক্রম থেকে আমাকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। আমার নিজের বলার কিছু থাকবে না, অথচ এদিকে আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। মাঝে মাঝে ইচ্ছে হতো বলি, যদিও সেই ইচ্ছে সংবরণ করা ছিল খুব কঠিন। শিখেই তুলে রাখো সব, আমি জানতে চাচ্ছিলাম এখানে কার বিচার হচ্ছে। একজনকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা তার জন্য খুবই মারাত্মক ব্যাপার, এবং তোমাদের বলার মতো সত্যি আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। অবশ্য পরে মনে হল বলার মতো আমার কিছুই নেই। যা হোক, আমাকে স্বীকার করতেই হবে যে নিজের সম্বন্ধে কোনো আলোচনা শোনার পর আর সে ব্যাপারে কোনো আগ্রহ থাকে না। বিশেষ করে সরকারি উকিলের বক্তৃতা অর্ধেক শেষ হবার আগেই আমি বিরক্ত বোধ করতাম। শুধু বক্তৃতার কিছু অংশ, তার ভাবভঙ্গি এবং প্রচুর নিন্দাবাদ আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু এগুলি ছিল বিচ্ছিন্ন কিছু ঘটনা। আমি যা ধারণা করেছিলাম তা হল তিনি দেখাতে চাচ্ছেন যে অপরাধটা ছিল পূর্ব পরিকল্পিত। মনে পড়ে একবার তিনি বলেছিলেন, জুরি মহোদয়গণ, আগাগোড়া আমি ব্যাপারটা প্রমাণ করতে পারি। প্রথমত,
অপরাধ সম্পর্কে আপনারা সমস্ত প্রমাণাদি পেয়েছেন যা দিনের আলোর মতো পরিষ্কার, এবং এরপর আপনারা মামলার যা আমার মতে অন্ধকার দিকটা অর্থাৎ অপরাধীর ঘৃণ্য মানসিকতা সম্পর্কেও জানতে পেরেছেন। মায়ের মৃত্যু থেকে তারপর যা ঘটেছে সব কিছুর একটা সংক্ষিপ্ত বিবরণী দিয়ে তিনি শুরু করলেন। আমার হৃদয়হীনতা, মার বয়স বলতে না পারা, সুইমিং পুলে যাওয়া যেখানে মারির সঙ্গে আমার দেখা হয়েছিল, দুপুরে ফার্নান্ডেল অভিনীত ছবি দেখতে যাওয়া, সব শেষে মারিকে নিয়ে ফ্ল্যাটে নিয়ে আসা, সব কিছুর ওপর তিনি গুরুত্ব আরোপ করলেন। প্রথমে আমি তার কথা ধরতে পারিনি, কারণ তিনি বারবার বন্দির রক্ষিতা শব্দটি ব্যবহার করছিলেন, অথচ সে ছিল আমার কাছে শুধু মারি। এরপর তিনি এলেন রেমন্ডের ব্যাপারে। আমার মনে হল পুরো ব্যাপারটা তিনি এমনভাবে বর্ণনা করছিলেন যাতে তার ধূর্ততা প্রকাশ পাচ্ছিল। তার সব কথায় মনে হচ্ছিল বিশ্বাসযোগ্য। রেমন্ডের সঙ্গে ষড়যন্ত্র করে আমি তার রক্ষিতাকে চিঠি লিখেছিলাম যাতে সে রেমন্ডের ঘরে আসে এবং কুখ্যাত একজন লোক দ্বারা নিপীড়িত হতে পারে। তারপর সৈকতে রেমন্ডের শত্রুদের সঙ্গে আমি ঝগড়া বাঁধিয়েছিলাম, যার পরিণামে রেমন্ড আহত হয়েছিল। আমি তার রিভলভার চেয়ে তা ব্যবহারের উদ্দেশ্যে আবার গিয়েছিলাম ফিরে। তারপর আমি লোকটিকে গুলি করেছি। প্রথমবার গুলি ছোড়ার পর আমি অপেক্ষা করেছি, তারপর কাজটা যাতে ঠিকঠাকভাবে সম্পন্ন হয় সেজন্য ঠান্ডা মাথায় উদ্দেশ্যমূলকভাবে সামনাসামনি আরও 4টি গুলি ছুঁড়েছি। তিনি বললেন, এই আমার বক্তব্য। আমি আপনাদের কাছে সেই ঘটনাগুলিকে তুলে ধরলাম যা নিহত ব্যক্তিকে হত্যার জন্যে এই লোকটিকে প্ররোচিত করেছিল, এবং সে যা করতে যাচ্ছিল তা সম্পর্কে সে ছিল সম্পূর্ণ সচেতন। এ ব্যাপারটিতে আমি গুরুত্ব আরোপ করছি। এই হত্যাকাণ্ড হঠাৎ করে সংঘটিত হয়নি, যার জন্য অপরাধের গুরুত্ব লঘু করা যেতে পারে। জুরি মহোদয়গণ, আমি আপনাদের মনে রাখতে বলব, অপরাধী একজন শিক্ষিত লোক। তিনি যেভাবে আমার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তিনি খুবই বুদ্ধিমান, তাই মেপে মেপে কথা বলেছেন। আমি আবার বলছি, এটা কোনো রকমে মেনে নেওয়া যায় না যে যখন তিনি অপরাধ করেছিলেন তখন তার গুরুত্ব সম্পর্কে তিনি সচেতন ছিলেন না। লক্ষ্য করলাম তিনি আমার বুদ্ধিমত্তার উপর জোর দিলেন। এটা ভেবে অবাক হলাম, যে জিনিসটা একজন সাধারণ মানুষের গুণ বলে বিবেচিত হয়, সেই একই জিনিস এখন একজন অভিযুক্তের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে তার অপরাধের প্রমাণ হিসেবে। যখন এ ব্যাপারে ভাবছিলাম তখন তিনি কি বললেন তা ধরতে পারলাম না। এরপর শুনলাম তিনি ক্রুদ্ধভাবে চিৎকার করে বলছেন, তার সবচেয়ে ঘৃণ্য অপরাধের জন্য কি তাকে একবারও অনুতাপ করতে দেখা গেছে? একটি কথাও না। বিচার চলাকালীন এই ভদ্রলোকটি একবারের জন্যেও অনুতপ্ত হননি। কাঠগড়ার দিকে ফিরে আমার দিকে আঙুল তুলে তিনি একই উদ্যমে বলে যেতে লাগলেন। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কেন তিনি একই ব্যাপারে বারবার জোর দিচ্ছেন। অবশ্য স্বীকার করছি যে তিনি ঠিকই বলেছেন। যা করেছি তার জন্য আমি খুব একটা অনুতপ্ত হইনি। তবুও মনে হচ্ছিল তিনি ব্যাপারটিকে অতিরঞ্জিত করছেন। সুযোগ পেলে বন্ধুর মতো নরমভাবে তাকে বুঝিয়ে বলতাম যে আমার পক্ষে সারা জীবনে কোনো কিছুর জন্যে কখনো অনুতাপ করা সম্ভব হয়নি। বর্তমানকে নিয়ে সব সময় খুব বেশি ব্যস্ত থেকেছি, বা নিকট ভবিষ্যৎকে নিয়ে, তাই পেছনে তাকাবার সময় পাইনি। অবশ্য বাধ্য হয়ে যে অবস্থায় পড়তে হয়েছে তাতে করে এমনভাবে কারো কাছে কিছু বলার প্রশ্নই ওঠে না। বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ বা আমার কোনো ভালো উদ্দেশ্য থাকার অধিকার নেই। এরপর কি বলা হবে তা শুনতে চেষ্টা করলাম, কারণ সরকারি উকিল বিশ্লেষণ করছিলেন যা তার ভাষায় আমার আত্মা। তিনি বললেন, খুব সতর্কতার সঙ্গে এটা তিনি পরীক্ষা করেছেন এবং যা দেখেছেন তা সারশূন্য, বলতে গেলে কিছুই না। জুরি মহোদয়গণ, সত্যিই তিনি বললেন, আমার আত্মা নেই। মানবিকতা বলতে কোনো পদার্থ আমার মধ্যে নেই। স্বাভাবিক মানুষের মধ্যে যেসব সদ্গুণাবলী থাকে তার কোনোটাই আমার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। সন্দেহ নেই, তিনি যোগ করলেন। এ ব্যাপারে আমি তার নিন্দা করব না। একজনের পক্ষে যা অর্জন করা সম্ভব নয় তার সেই শক্তিহীনতার জন্যে
নিন্দা করা উচিত নয়। ফৌজদারি আদালতে সহনশীলতার নিষ্ক্রিয় আদর্শকে জায়গা দিতেই হবে ন্যায়ের কঠোর উচ্চতর আদর্শের কাছে। বিশেষ করে এটা প্রযোজ্য আমাদের সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার বেলায়, যার নেই কোনো সৎ গুণাবলী এবং যে সমাজের জন্য হুমকিস্বরূপ। এরপর তিনি মার প্রতি আমার ব্যবহারের কথা তুললেন এবং শুনানির সময় যা বলেছিলেন তাই বারবার উল্লেখ করতে লাগলেন। কিন্তু আমার অপরাধ সম্পর্কে তিনি এত বেশি বললেন যে আমি সব সূত্র হারিয়ে ফেললাম। তখন শুধুমাত্র আমি ক্রমাগত বেড়ে ওঠা তাপ সম্পর্কে সচেতন হয়ে উঠছিলাম। একসময় সরকারি উকিল থামলেন এবং খানিকক্ষণ চুপ থাকার পর খুব নিচু কাঁপা গলায় বললেন, ভদ্রমহোদয়গণ, এই একই আদালতে আগামীকাল আরেকটি ঘৃণ্য মামলা পিতৃহত্যার বিচার করবে। তার কাছে এমন অপরাধ অকল্পনীয়। তবে তিনি নিশ্চিত যে ন্যায় বিচারে কোনো সংশয় থাকবে না। তবুও তিনি সোজাসুজি বলতে পারেন, পিতৃহত্যা তার মনে যে আতঙ্ক সৃষ্টি করেছে, আমার নির্দয়তা সেই আতঙ্ককে ম্লান করে দিয়েছে। যে তার পিতাকে হত্যা করেছে তার মতোই এই লোকটিও সমাজে উপযুক্ত নয় যে তার মার মৃত্যুর জন্যে নৈতিকভাবে দায়ী, এবং একটি অপরাধ সৃষ্টি করেছে আরেকটি অপরাধের। আমাকে যদি বলতে বলা হয় তাহলে বলব, দুজন অপরাধীর প্রথম জন, যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, একটি নজির স্থাপন করেছিলেন এবং দ্বিতীয় অপরাধটিকে অনুমোদন করেছেন। ভদ্রমহোদয়গণ, আমি এ ব্যাপারে নিশ্চিত। এখানে তিনি গলা উঁচু করলেন। আমি যদি বলি আগামীকাল যে হত্যাকাণ্ডের বিচার হবে তার জন্যেও এই লোক দোষী, তাহলে অতিরঞ্জন করা হবে না। আশা করি আপনারা সে অনুযায়ী রায় দেবেন। সরকারি উকিল মুখের ঘাম মুছবার জন্যে আবার থামলেন। তারপর ব্যাখ্যা করে বললেন, বেদনাদায়ক হওয়া সত্ত্বেও তিনি তার কর্তব্য সম্পন্ন করতে দ্বিধাবোধ করবেন না। আমি আবার বলছি, এই লোকটির এই সমাজে কোনো স্থান নেই যে সমাজের মূল নীতিগুলিকে সে অনুতাপহীনভাবে বিদ্রূপ করে। আর তিনি যেরকম হৃদয়হীন তাতে অনুকম্পা পাওয়ার কোনো অধিকারও তার নেই। আমি তাকে আইনের চরম শাস্তি দেওয়ার জন্যে অনুরোধ করছি, এবং এ অনুরোধ করছি একেবারে মন থেকে। আমার দীর্ঘদিনের কর্মজীবনে প্রায়ই আমাকে কর্তব্যের খাতিরে গুরুদণ্ড দেওয়ার অনুরোধ করতে হয়েছে, কিন্তু এই মামলা ছাড়া আর কোনো মামলার ব্যাপারেই আমি এমন দ্বিধাহীনভাবে অনুরোধ করিনি। আমি এই হত্যাকাণ্ডের রায় দাবি করছি, কিন্তু এর গুরুত্ব যেন খাটো না করা হয়, এবং এক্ষেত্রে আমি শুধু আমার বিবেকের নির্দেশ এবং পবিত্র কর্তব্যকেই অনুসরণ করছি না, অনুসরণ করছি আমার স্বাভাবিক এবং চরম ঘৃণাকে, যা মানবিক অনুভূতির ক্ষুদ্রতম কণাবর্জিত এই অপরাধীকে দেখলেই আমি অনুভব করি। সরকারি উকিল বসে পড়লে দীর্ঘ নীরবতা নেমে এল। ব্যক্তিগতভাবে গরম এবং বিমূঢ় হয়ে যা শুনছিলাম তা আমাকে কাবু করে দিয়েছিল। প্রধান বিচারক মৃদু কেশে খুব নিচু স্বরে জানতে চাইলেন আমার কিছু বলার আছে কিনা। আমি উঠে দাঁড়ালাম এবং কথা বলার মতো অবস্থা ফিরে এলে প্রথমে যে কথাটি মনে এলো তাই বলে ফেললাম। আরবদের হত্যা করার কোনো ইচ্ছে আমার ছিল না। উত্তরে তিনি বললেন, আদালত এই বক্তব্য বিবেচনা করে দেখবে। তবে আমার উকিল আদালতে বক্তব্য পেশ করার আগে আমি যদি হত্যার কারণগুলি বলি তাহলে তিনি খুশি হবেন। তার স্বীকার করতে বাধা নেই যে এখন পর্যন্ত আমার পক্ষ সমর্থনের ভিত্তি তিনি পুরোপুরি বুঝতে পারেননি। ব্যাখ্যা করে বোঝাতে চাইলাম যে সূর্যের আলোর জন্যই ঘটনাটা ঘটেছিল, কিন্তু আমি খুব তাড়াতাড়ি কথা বলছিলাম, যার জন্যে কথাগুলি জড়িয়ে যাচ্ছিল। আর পরে বুঝলাম সব কিছুই অর্থহীন শোনাবে, এবং সত্যি বলতে কি দেখলাম সবাই মুখ টিপে হাসছে। আমার উকিল কাঁধ ঝাঁকালেন। এরপর বক্তব্য পেশ করার জন্যে তার পালা এল, কিন্তু তিনি সময়ের অপর্যাপ্ততার কথা তুলে আগামী দুপুর পর্যন্ত আদালত মুলতুবি রাখার অনুরোধ জানালেন। বিচারকও রাজি হলেন। পরের দিন আমাকে যখন আবার আদালতে নিয়ে আসা হল, তখন তাপ কমাবার জন্য বৈদ্যুতিক পাখাগুলি চলছিল, আর জুরিরাও তাদের জমকালো ছোট পাখাগুলি ধীর লয়ে দোলাচ্ছিলেন। আমার পক্ষ সমর্থন করে যে বক্তৃতা দেয়া হল তা যেন আর ফুরোবে না। অবশ্য একসময় কান খাড়া করলাম যখন শুনলাম তিনি বলছেন,
এটা সত্যি যে আমি একজন মানুষ খুন করেছি। তিনি একই উদ্যমে বলে চললেন। আমাকে বোঝাতে তিনি আমি বলছিলেন। ব্যাপারটা আমার কাছে এত অদ্ভুত ঠেকল যে ডান দিকের পুলিশের দিকে ঝুঁকে এর কারণ ব্যাখ্যা করতে বললাম। সে আমাকে চুপ করতে বলল, কিন্তু কিছুক্ষণ পর ফিসফিসিয়ে বলল, ওরা সবাই এরকম করে। আমার মনে হল এর পেছনে যে উদ্দেশ্য কাজ করছে তা হল আমার বদলে উকিলকে দাঁড় করিয়ে আমাকে মামলা থেকে বাদ দেয়া, আমাকে একেবারে সবকিছু থেকে বাইরে রাখা। যাই হোক, এতে তেমন কিছু আসে যায় না, কারণ তখন নিজেকে মামলার একঘেয়ে এবং অন্যান্য সব কিছু থেকে দূরে মনে হচ্ছিল। যা হোক, আমার উকিলকে এতটা দুর্বল মনে হচ্ছিল যে তা প্রায় হাস্যকর পর্যায়ে চলে গিয়েছিল। তিনি খুব উত্তেজিতভাবে তাড়াহুড়ো করে প্রতিপক্ষের জবাব দিলেন এবং আমার আত্মা সম্পর্কে বলতে শুরু করলেন। কিন্তু আমার মনে হল সরকারি উকিল তার চেয়ে ঢের বেশি বুদ্ধিমান। আমিও, বললেন তিনি, এই লোকটির আত্মা গভীরভাবে নিরীক্ষণ করেছি, কিন্তু যে ক্ষেত্রে আমার জ্ঞানী বন্ধু কিছু খুঁজে পাননি সেক্ষেত্রে আমি কিছু খুঁজে পেয়েছি। সত্যি বলতে কি, আমি অপরাধীর মনটাকে খোলা বইয়ের মতো পড়েছি। তিনি যা পড়েছেন তা হল আমি একজন চমৎকার যুবক, স্থির বুদ্ধি, ধর্মভীরু কর্মচারী। পরিচিত মহলে আমি ছিলাম জনপ্রিয়, যে কারো বিপদে সহানুভূতিশীল। তার মতে আমি দায়িত্ববান পুত্র এবং যতদিন পেরেছি মাকে দেখেছি, এবং বহুদিন উদ্বেগে কাটাবার পর সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে মাকে আমি যে আয়েশ দিতে পারব না, আশ্রমে গেলে তিনি তা পাবেন। ভদ্রমহোদয়গণ, যোগ করলেন তিনি, আমার জ্ঞানী বন্ধু এই আশ্রমের উদ্দেশ্যে যা বলেছেন তাতে আমি বিস্মিত হয়েছি। আশ্রমের উৎকর্ষতা প্রমাণের দরকার নেই। আমাদের মনে রাখলেই চলবে যে এর উন্নতিকল্পে সরকারি একটি বিভাগ টাকা ঢালছেন। লক্ষ্য করলাম অন্ত্যেষ্টিক্রিয়া সম্পর্কে তিনি কিছু বললেন না, যা আমার কাছে মারাত্মক ত্রুটি বলে মনে হল। কিন্তু সারাদিন এবং ঘণ্টার পর ঘণ্টা তারা আমার আত্মা নিয়ে এত কচকচি করলেন যে আমার কাছে সব ফাঁকা ফাঁকা ঠেকতে লাগল। মনের মধ্যে সবকিছু ধূসর পাণ্ডুর হয়ে মিলিয়ে যেতে লাগল। একটি ঘটনা শুধু ব্যতিক্রম। শেষের দিকে আমার উকিল যখন এলোমেলো কথা বলছিলেন, তখন হঠাৎ রাস্তা থেকে একজন আইসক্রিমওয়ালার টিনের শিঙ্গা শোনা গেল। কথার তরঙ্গ ভেদ করা মৃদু তীক্ষ্ণ এক শব্দ। তখনই একরাশ স্মৃতি আমাকে আচ্ছন্ন করে তুলল। সেই সব দিন যা এখন আর নয়, যা থেকে আমি স্বাভাবিক সাধারণ আনন্দ পেয়েছিলাম। গ্রীষ্মের সুগন্ধ, প্রিয় রাস্তাঘাট, বিকেলের আকাশ, মারির পোশাক এবং হাসি। এখানে যা ঘটছিল তার নিরর্থকতা আমার টুটি চেপে ধরছিল। ইচ্ছে করছিল বমি করি। একটি ইচ্ছেই তখন ঘুরে ফিরে আমার মনে এলো। সেলে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়া, শুধু ঘুম। অস্পষ্টভাবে শুনলাম আমার উকিল শেষবারের মতো আবেদন করছেন। এক দুঃখজনক মুহূর্তে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যা করেছে, তার জন্য নিশ্চয়ই আপনারা এই কর্মঠ ভদ্র যুবকটিকে মৃত্যুদণ্ড দেবেন না। এজন্য আজীবন যে মনস্তাপ রয়ে যাবে, তাই কি তার শাস্তির জন্য যথেষ্ট নয়? আমি দৃঢ় চিত্তে আপনাদের সেই রায়ের জন্য অপেক্ষা করব, যে রায় অপরাধের গুরুত্বকে লঘু করে দেখবে। আদালতের কাজ শেষ হল এবং আমার উকিল বসে পড়লেন। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তার কিছু সহকর্মী কাছে এসে হাত মেলালেন। আবার তুমি একটা খেল দেখালে বটে, একজনকে আমি বলতে শুনলাম। আরেকজন আইনজীবী আমাকে সাক্ষী মেনে বললেন, চমৎকার হয়েছে, তাই না? কথাটা স্বীকার করলাম, কিন্তু আন্তরিকভাবে নয়। ব্যাপারটা কি চমৎকার হয়েছে বা অন্যরকম হয়েছে তা বিচার করার মতো শক্তি আমার ছিল না। এরই মধ্যে দিন ফুরিয়ে আসছিল, গরমও কমতে লাগল। রাস্তা থেকে যে শব্দ ভেসে আসছিল তাতে বুঝলাম সন্ধ্যার স্নিগ্ধতা নেমে আসছে। আমরা সবাই বসেছিলাম, অপেক্ষা করছিলাম। অবশ্য যে জন্য অপেক্ষা করছিলাম তার জন্যে আমি ছাড়া কারো উদ্বিগ্ন হবার কথা নয়। আদালত কক্ষের চারদিকে তাকালাম। প্রথম দিনের মতোই সব ঠিকঠাক। ধূসর পোশাক পরা সাংবাদিক এবং রোবট মহিলাটির সঙ্গে চোখাচোখি হল।
তাতে মনে পড়ল, শুনানি চলাকালীন মারির চোখে চোখ রাখতে আমি একবারও চেষ্টা করিনি। এ নয় যে আমি তাকে ভুলে গিয়েছিলাম, আসলে আমি অন্যমনস্ক ছিলাম। এখন দেখলাম তাকে সেলেস্তে এবং রেমন্ডের মাঝে বসে আছে। আমাকে দেখে সে একটু হাত নাড়ল, যেন বলতে চাইল, যাক তাহলে। হাসছিল সে, কিন্তু আমি জানি সে বেশ উদ্বিগ্ন। কিন্তু আমার হৃদয় যেন পাথর হয়ে গেছে। তার হাসির জবাবটা পর্যন্ত আমি দিতে পারলাম না। বিচারপতিরা তাদের আসনে ফিরে এলেন। একজন খুব তাড়াতাড়ি জুরিদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন পড়ে গেলেন। মাঝে মাঝে দু একটা প্রশ্ন বুঝতে পারলাম, যেমন শত্রুতাবশত হত্যা, প্ররোচনা, অপরাধের গুরুত্ব লঘু করা। জুরিরা বাইরে চলে গেলেন এবং আমাকে সেই ঘরটায় নিয়ে যাওয়া হল যেখানে আগেও আমি অপেক্ষা করেছি। আমার উকিল আমাকে দেখতে এলেন। যদিও খুব কথা বলছিলেন, তবুও আগের থেকে বেশি দৃঢ়তা ও আন্তরিকতা দেখালেন। আশ্বাস দিয়ে আমাকে বললেন, সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমি হয়তো কয়েক বছরের বন্দি জীবন অথবা নির্বাসনের পর ছাড়া পেয়ে যাব। জানতে চাইলাম, শাস্তি বাতিল হওয়ার সম্ভাবনা কি রকম? তিনি বললেন যে তার কোনো সম্ভাবনা নেই। তিনি আইনের কোনো প্রশ্ন তোলেননি, কারণ এটা জুরিদের মন ঘুরিয়ে দিতে পারে। তাছাড়া টেকনিক্যাল ভিত্তি ছাড়া একটি দণ্ডাজ্ঞা বাতিল করা খুবই অসুবিধাজনক। আমি তার বক্তব্য বুঝতে পারলাম এবং মেনে নিলাম। এ ছাড়া মামলা নিষ্পত্তি হওয়ার কোনো পথ নেই। উকিল বললেন, যা হোক, তুমি পুনর্বিবেচনার জন্য সাধারণভাবে আবেদন করতে পারো, কিন্তু আমার মনে হয় জুরিদের রায় সন্তোষজনক হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম আমরা, বলতে গেলে প্রায় 1.25 ঘণ্টা। তারপর ঘণ্টা বেজে উঠল। আমার উকিল আমাকে ছেড়ে যাবার আগে বললেন, জুরিদের মুখপাত্র উত্তর পড়ে শোনাবেন, তারপর রায় শোনার জন্যে তোমাকে ডাকা হবে। শব্দ করে কয়েকটি দরজা বন্ধ করা হল। সিঁড়িতে শুনলাম দ্রুত পায়ের শব্দ, কিন্তু তা দূরে না কাছে বুঝতে পারলাম না। তারপর আদালত কক্ষে মৃদু একটি গলার আওয়াজ শুনলাম। আবার ঘণ্টা বেজে উঠলে আমি কাঠগড়ায় গিয়ে দাঁড়ালাম। আদালতের নীরবতা আমাকে ঘিরে ধরল এবং এই নীরবতার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি জাগল যখন দেখলাম এই প্রথমবারের মতো তরুণ সাংবাদিকটি আমার থেকে চোখ সরিয়ে নিল। মারির দিকে আমি তাকালাম না, অবশ্য তাকাবার সময়ও ছিল না, কারণ এরই মধ্যে প্রধান বিচারপতি তার রায় পড়া শুরু করলেন। তিনি বললেন, ফরাসি জনগণের নামে কোনো এক প্রকাশ্য জায়গায় আমার শিরশ্ছেদ করা হবে। সে সময় আমার মনে হল দর্শকদের চোখের ভাষা আমি বুঝতে পারছি। তা হল প্রায় এক সম্মানজনক সহানুভূতি। এমনকি পুলিশটিও খুব আস্তে আমায় স্পর্শ করল। উকিল ভদ্রলোক আমার কবজিতে হাত রাখলেন। চিন্তা করা তখন আমি একদম ছেড়ে দিয়েছি। শুনলাম বিচারপতি জিজ্ঞেস করছেন আমার আরও কিছু বলার আছে কিনা। কয়েক মুহূর্ত চিন্তার পর বললাম, না। এরপর দুজন পুলিশ আমাকে বাইরে নিয়ে এল। এইমাত্র তৃতীয়বারের মতো আমি জেলখানার পাদ্রির সঙ্গে দেখা করতে অস্বীকার করলাম। তাকে বলার মতো আমার কিছুই নেই, কথা বলার ইচ্ছেই আমার নেই। আর তাছাড়া কয়েকদিন পর তো তার সঙ্গে আরো ঘন ঘন দেখা হবে। মনে আমার একটি চিন্তা, ভবিতব্য এড়াবার কোনো একটি ফাঁক খুঁজে বের করা। আমাকে অন্য একটি সেলে সরিয়ে নেওয়া হয়েছে। ওখানে শুয়ে আকাশ দেখা ছাড়া দেখার মতো আর কিছুই নেই। দিন রাতের দিকে এগোয়, আর আমার পুরো সময়টা আকাশের রং বদলানো দেখে কাটে। মাথার নিচে হাত রেখে তাকিয়ে থাকি আর অপেক্ষা করি। কৌশল আবিষ্কারের চিন্তা মন অধিকার করে রাখে। সব সময় ভাবি শেষ মুহূর্তে ন্যায় বিচারের নিষ্ঠুর যন্ত্র থেকে কেউ পালাতে পেরেছে কিনা, বা শিরশ্ছেদের পূর্ব মুহূর্তে অব্যাহতি পেয়েছে কিনা। বারবার নিজেকে দোষ দেই, কেন কখনো প্রকাশ্য প্রাণদণ্ডের দিকে নজর দেইনি। এসব ব্যাপারে আগ্রহ থাকা উচিত। কখন যে কার কি প্রয়োজন হয়
তা কেউ বলতে পারে না। অন্যান্য অনেকের মতোই আমিও কাগজে শিরশ্ছেদের বিবরণ পড়েছি, কিন্তু এ বিষয়ে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল বই আছে। শুধুমাত্র আমি সেসবের দিকে কখনো আগ্রহ দেখাইনি। এই সব বইয়ে নিশ্চয়ই পালিয়ে যাওয়ার গল্প পেতাম। নিশ্চয়ই এর কোনো গল্পে দেখতাম চাকা যে কোনোভাবে হোক থেমে গেছে। একবার, মাত্র একবার নিশ্চয়ই যে কোনো গল্পে দেখতাম ঘটনাপ্রবাহের মাঝে এড়িয়ে যাবার একটি পথ খুঁজে পাওয়া গেছে। শুধু একবার। একটি মাত্র উদাহরণই আমাকে সন্তুষ্ট করত। বাকিটা নিজের কল্পনা দিয়ে ভরে নিতাম। পত্রিকাগুলো প্রায় একটি ব্যাপারে কচকচি করে, তা হল সমাজের নিকট ঋণ, যে ঋণ তাদের মতে অপরাধীদের পূরণ করতে হবে। এ ধরনের কথা কল্পনাকে উজ্জীবিত করে না। না, যে চিন্তাটা মনে তোলপাড় করছিল তা হল এক আঘাতে তাদের রক্তপিপাসু যজ্ঞ চূর্ণ বিচূর্ণ করে দেয়া। মুক্তির জন্যে পাগলের মতো পলায়ন, যা জুয়াড়ির শেষ তাসের মতো আমাকে একবারে এক মুহূর্তের জন্যে হলেও সেই সুযোগ করে দেবে। কিন্তু সেই সুযোগ শেষ হতো রাস্তার এক পাশে ভূতলসায়ী হয়ে অথবা পিঠে গুলি খেয়ে। কিন্তু এসব পরিণামের কথা ভেবেও এই চিন্তা ছিল বিলাসিতা, কারণ আমি ইঁদুর ধরা কলে আটকা পড়ে গেছি। চেষ্টা করেও আমি এই নির্দয় নিশ্চয়তাকে মন থেকে তাড়াতে পারলাম না। একটু চিন্তা করলে দেখা যাবে, যার উপর ভিত্তি করে রায় দেয়া হয়েছে এবং রায় দেয়ার ঠিক পরপরই যেসব ঘটনা প্রবাহের শুরু, তার মধ্যে পার্থক্য আছে। রায় দেয়ার কথা ছিল 5টায়, তার বদলে রায় ঘোষণা করা হল 8টায়। তার মানে এর মধ্যে কোনো পরিবর্তন সম্ভব ছিল, এবং এই রায় দিয়েছেন তারা যারা নিজেদের স্বরূপও বদলাতে পারেন, এবং শুধু তাই না, নিজেদের জাহির করেছেন ফরাসি জনগণের হয়ে। চীনা বা জার্মানরা কি দোষ করল? এ সমস্ত কিছু আদালতের রায়কে প্রভাবান্বিত করেছে, তার গাম্ভীর্য নষ্ট করেছে। তবুও স্বীকার করতে বাধ্য হচ্ছি, যে মুহূর্তে রায় ঘোষণা করা হল, সে মুহূর্ত থেকে এর ফলাফল এত অনিবার্য, এত ব্যস্ত হয়ে উঠল যে উদাহরণস্বরূপ বলতে হয়, যে দেয়ালের পাশে শুয়ে আছি, সে দেয়াল যেন আমায় পিষে মারছে। যখন এসব ভাবছি তখন বাবার সম্পর্কে মার বলা একটি গল্প মনে পড়ল। বাবাকে আমি কখনো দেখিনি। মা আমাকে তাঁর সম্পর্কে যা বলেছিলেন আমি শুধুমাত্র তাই জানতাম। এর মধ্যে একটি গল্প হল, তিনি একবার এক খুনির প্রাণদণ্ড দেখতে গিয়েছিলেন। অবশ্য এটা চিন্তা করলেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। কিন্তু ঘটনাটি তিনি পুরোপুরি দেখেছিলেন এবং বাড়িতে ফিরে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় বাবার ওই আচরণ আমার কাছে ন্যাক্কারজনক মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারলাম ব্যাপারটা ছিল খুবই স্বাভাবিক। তখন বুঝতে পারিনি প্রাণদণ্ডের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। একদিক থেকে দেখতে গেলে সত্যিকারভাবে একমাত্র এটাই মানুষকে আকৃষ্ট করতে পারে। ঠিক করলাম, যদি কারাগার থেকে মুক্তি পাই তাহলে আমি প্রত্যেকটি প্রাণদণ্ড দেখতে যাব। এমনই বোকা ছিলাম আমি যে এই কথা আমি কখনো ভাবিনি। এক মুহূর্তের জন্য চিন্তা করলাম, আমি মুক্ত, দুসারি পুলিশের পিছে দাঁড়িয়ে আছি, একেবারে ঠিক জায়গায়। নিজেকে একজন দর্শক হিসেবে চিন্তা করলাম যে শুধু প্রাণদণ্ড দেখতে এসেছে এবং যে বাসায় ফিরে বমি করবে। এই চিন্তা আমার মনে এক অদ্ভুত বন্য উল্লাসে ভরে তুলল। এ ধরনের চিন্তা করা বোকামি হয়েছিল, কারণ একটু পরেই যেন ঠান্ডায় শরীর শিউরে উঠল। ভালোভাবে নিজেকে কম্বলে জড়িয়ে নিলাম, কিন্তু দাঁতে ঠকঠক করা কিছুতেই থামানো গেল না। তবু এটা মানতে হবে যে একজনের পক্ষে সব সময় ঠিকভাবে চিন্তা করা সম্ভব নয়। আরেকটি হাস্যকর ভাবনা ছিল আমার, নতুন আইন তৈরি করে শাস্তির বিধান বদলে দেয়া। আমার মতে আসলে যা প্রয়োজন তা হল অপরাধীকে একটা সুযোগ দেয়া, সে যত সামান্যই হোক না কেন। ধরা যাক 1000-এ একটি। এমন ওষুধ বা কয়েকটি ওষুধের সম্মিলনে একটি ওষুধ দরকার, যা খেয়ে রোগী, তাকে আমি রোগী হিসেবে ধরেছি। 1000-এ
990 বার মরবে, তাকে জানতে হবে যে এটার অবশ্যই প্রয়োজন ছিল। অনেক চিন্তা করে ধীর স্থিরভাবে সিদ্ধান্তে পৌঁছলাম যে গিলোটিনের একমাত্র দোষ হল অপরাধী এতে কোনো সুযোগই পায় না, একেবারেই না। সত্যি বলতে কি, অপরিবর্তনীয়ভাবে রোগীর মৃত্যুর আদেশ দেয়া হয়। এটা আগে থেকে একটা স্থিরকৃত সিদ্ধান্ত। যদি কখনো হঠাৎ করে ছুরি কাজ না করে, তাহলে তারা আবার সব কিছু শুরু করে। আমার মতে এটাই হল ত্রুটি, এবং এই প্রেক্ষিতে আমার চিন্তা একেবারে ঠিক। আবার অন্যদিকে স্বীকার করে নিলাম, এটা সিস্টেমের দক্ষতাও প্রমাণ করে। ব্যাপারটা দাঁড়ালো এরকম, দণ্ডপ্রাপ্ত লোকটি মানসিকভাবে সহযোগিতা করার জন্য তৈরি থাকে এবং তারই স্বার্থ চিন্তা করে সব কিছু নিখুঁতভাবে হওয়া উচিত। আরেকটি জিনিস প্রমাণিত হল যে এতদিন পর্যন্ত এ বিষয়ে আমার ধারণা ছিল ভুল। কয়েকটি কারণে আমার ধারণা জন্মেছিল। গিলোটিনে শিরশ্ছেদের আগে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। খুব সম্ভবত 1789 বিপ্লব সম্পর্কে স্কুলে যা পড়েছিলাম বা ছবি দেখে মনে হয়েছিল, তার উপর ভিত্তি করেই এই ধারণা গড়ে উঠেছিল। একদিন সকালে একটি ছবির কথা মনে হল, যা পত্রিকাগুলো ছাপিয়েছিল এক কুখ্যাত অপরাধীর প্রাণদণ্ডের সময়। আসলে যন্ত্রটি থাকে মাটিতে, আর এটা তেমন চেয়ে থাকার মতো নয়। আর আমি যা ভেবেছিলাম তার থেকে এটা অনেক বেশি অপ্রশস্ত। ভেবে অবাক লাগল, ছবিটির কথা এতদিন আমার মনে হয়নি। সে সময় আমাকে যা মুগ্ধ করেছিল তা হল গিলোটিনের ছিমছাম ভাব, বাইরের চকচকে ভাব এবং ফিনিশিং দেখে গবেষণাগারের যন্ত্রের মতো মনে হয়। যে যা জানে না তা সম্পর্কে তার অতিরঞ্জিত ধারণা থাকে। এখন আমার মনে হল গিলোটিনের শিরশ্ছেদ অত্যন্ত সোজা। মানুষটির মুখোমুখি থাকে যন্ত্রটি, এবং সে যখন তার দিকে হেঁটে যায় তখন মনে হয় সে পরিচিত কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। অবশ্য একদিক থেকে এটাও হতাশাব্যঞ্জক। বলতে গেলে পৃথিবীকে নিচে রেখে ফাঁসির মঞ্চে উঠে যাওয়া একটা অন্য ধরনের ব্যাপার। কিন্তু এখানে যন্ত্রটি সবকিছু নিয়ন্ত্রণে রাখছে। তারা তোমাকে হত্যা করছে অপদস্থ করার মনোভাব নিয়ে, দক্ষতার সঙ্গে। আরও দুটি জিনিস নিয়ে আমি সব সময় ভাবছিলাম, ভোরবেলা এবং আমার আপিল। যা হোক, এসব চিন্তা মন থেকে মুছে ফেলার জন্যে সব সময় চেষ্টা করতাম। আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকতাম এবং তা দেখতে নিজেকে বাধ্য করতাম। আলো যখন সবুজাভ হয়ে উঠত তখন বুঝতে পারতাম রাত ঘনিয়ে আসছে। চিন্তার স্রোতকে আরেক দিকে ঘোরাবার জন্য হৃদয়ের শব্দ শোনার চেষ্টা করতাম। আমি কোনোদিন ভাবিনি এই মৃদু কম্পন, যা এতদিন পর্যন্ত আমার সঙ্গে আছে, তা থেমে যাবে। কল্পনা প্রবণতা কখনোই আমার প্রধান যুক্তি ছিল না। তবুও সেই মুহূর্তটিকে চিত্রায়িত করার চেষ্টা করতাম, যে মুহূর্ত থেকে হৃদয়ের স্পন্দন আর শোনা যাবে না। কিন্তু পারলাম না। ঘুরে ফিরে সেই ভোরবেলা আর আপিলের কথাই মনে হতে লাগল। বুঝে নিলাম, স্বতঃস্ফূর্ত চিন্তাধারাকে ভুলে থাকার জন্যে অন্য চিন্তার আশ্রয় নেয়া বোকামি। প্রতিদিন ভোরে তারা একজনকে নিতে আসত, আমি শুধু এটুকুই জানতাম। সুতরাং আমার প্রত্যেকটি রাতই সেই একটি ভোরের অপেক্ষায় কাটত। আমাকে অবাক করে দেয়া হবে, এটা আমার কখনোই পছন্দ নয়। যা ঘটবে তার জন্য আমি প্রস্তুত থাকতে চাই। সুতরাং দিনের বেলায় ঘুমানোর অভ্যেস করে নিয়ে সারা রাত জেগে অপেক্ষা করতাম ওপরের অন্ধকার গম্বুজের মাথায় ভোরের প্রথম আলো দেখার জন্যে। রাতের সবচেয়ে বাজে সময় ছিল তখন, যখন তারা আসত। দুপুর রাতের পর আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম, কিছু শোনার চেষ্টা করতাম। এর আগে কখনো আমার শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ হয়ে ওঠেনি। এখন সামান্য একটু শব্দ হলেই টের পেতাম। তবুও বলবো, একদিক থেকে আমি ভাগ্যবান, কারণ ওই সময় কখনো পায়ের শব্দ আমার দিকে এগিয়ে আসেনি। মা বলতেন, শত দুঃখের সময়ও একটুখানি আশার আলো থাকে, এবং প্রত্যেক দিন সকালে যখন আকাশ উজ্জ্বল হয়ে উঠত, আলোর বন্যায় আমার সেল ভরে যেত,
তখন আমি তাঁর সঙ্গে একমত হতাম। যখন আমি পায়ের শব্দ শুনতে পেতাম, তখন আমার হৃৎকম্প উপস্থিত হতো। একটুখানি মৃদু শব্দও আমাকে দরজার কাছে নিয়ে যেত এবং রুক্ষ ঠান্ডা কাঠের গায়ে একাগ্রভাবে কান চেপে ধরতাম। ক্লান্ত কুকুরের দ্রুত এবং কর্কশ নিঃশ্বাসের শব্দের মতো নিজের নিঃশ্বাসের শব্দও কানে বাজত। কিন্তু একসময় তাও শেষ হতো, হৃৎকম্প থেমে যেত এবং আমি জানতাম আরও ২৪ ঘণ্টার জন্য আমি বেঁচে গেলাম। তারপর সারাটা দিন পড়ে থাকত আপিলের চিন্তা করার জন্যে। হতাশ যাতে না হতে হয় সেজন্যে ফলাফল থেকে শুরু করে সব কিছু সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে ভাবতাম। শুরু করতাম খারাপ দিক ভেবে, যে আমার আপিল বাতিল হয়ে গেছে, তার মানে আমাকে অবশ্যই মরতে হবে, স্বভাবতই অন্যদের থেকে আগে। কিন্তু নিজেকে স্মরণ করিয়ে দিতাম, এটা তো সাধারণ জ্ঞানের ব্যাপার যে জীবনে বেঁচে থেকে লাভ নেই। বিস্তৃতভাবে চিন্তা করে দেখলাম ৩০ বছর বেঁচে থাকা বা ৩-২০ বছরের মধ্যে মরে যাওয়ার মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই, কারণ দুক্ষেত্রেই অন্যান্য মানুষেরা বেঁচে থাকবে, পৃথিবী আগের মতো চলবে। সুতরাং আমি এখন মারা যাই বা ৪০ বছর পর মারা যায়, একবার না একবার আমাকে অবশ্যই এই মৃত্যু ব্যাপারটার মুখোমুখি হতে হবে। তবুও এ ধরনের চিন্তায় যে ধরনের সান্ত্বনা পাওয়া দরকার সেরকম সান্ত্বনা পেতাম না। আরও কতগুলি বছর হাতে থাকতে পারত, এ চিন্তা অত্যন্ত স্পষ্টভাবে আমার চোখে ভেসে উঠত। তবুও এভাবে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করতাম যে যদি আমার দিন ফুরিয়ে যেত, মৃত্যু এসে দাঁড়াত দরজায়, তখন আমার মনের অবস্থা কেমন হতো। যখন কেউ মৃত্যুর মুখোমুখি হয় তখন মৃত্যুর সঠিক ধরন প্রায় গুরুত্বহীন হয়ে পড়ে। সেজন্য ওর কাছে পৌঁছানোর বিতর্কের তন্তুজাল হারিয়ে ফেলা কঠিন নয়। আপিল যে প্রত্যাখ্যাত হবে তার জন্যে আমার তৈরি থাকা উচিত। এক্ষেত্রে বলতে গেলে আমার অধিকার ছিল আরেকটি বিকল্প বিবেচনা করা, যে আমার আপিল সফল হয়েছে। তার পরের সমস্যা ছিল এজন্য সমস্ত শরীরে যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে, যে আনন্দ চোখের জলের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাকে শান্ত করা। অবশ্য নিজেকে শান্ত করার দায়িত্বটা নিজেরই। আর এই সম্ভাবনা চিন্তা করার সময়ও প্রথমটির যৌক্তিকতা সম্পর্কে ভেবে রাখতাম। যখন দ্বিতীয়টি জিতে যেত তখন ঘণ্টাখানেক অন্তত মনটা শান্ত থাকত, এবং তাও কম কিছু নয়। এ সময় আমি আরেকবার পাদ্রীর সঙ্গে দেখা করতে অস্বীকার করলাম। শুয়ে শুয়ে দেখেছিলাম আকাশে একটা সোনালি আভা ছড়িয়ে পড়ছে, তার মানে গ্রীষ্মের বিকেল শেষ হয়ে এলো প্রায়। এ মুহূর্তে আমার আপিলকে আমি হারিয়ে দিয়েছি। অনুভব করলাম রক্ত চলাচল পর্যন্ত মৃদু হয়ে গেছে। না, আমি পাদ্রীকে দেখতে চাইনি। তারপর আমি এমন কিছু করলাম যা বহুদিন করিনি, অর্থাৎ মারির কথা ভাবতে লাগলাম। অনেক দিন সে আমায় কিছু লেখেনি। মনে হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত একটি লোকের রক্ষিতা হয়ে থাকা তার কাছে ক্লান্তিকর মনে হচ্ছে, বা হয়তো তার অসুখ করেছে, বা মরে গেছে। এ ধরনের যে কিছু ঘটতে পারে তা তো অস্বীকার করা যায় না। আমি কিভাবে জানব, যখন আমাদের দুটো শরীর ছাড়া, যা এখন পৃথক, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমন কিছু নেই যা দিয়ে পরস্পরকে মনে করব? ধরা যাক তার মৃত্যু হয়েছে, তাহলে তার স্মৃতির কোনো দাম নেই। মৃত একটি মেয়ে সম্পর্কে আমার আগ্রহ থাকবে না। এটা আমার কাছে অত্যন্ত স্বাভাবিক মনে হল। যেমন মনে হল আমি মরে গেলে সবাই আমার কথা ভুলে যাবে। অবশ্য এটাও বলতে পারি না যে জিনিসটা মেনে নেওয়া কঠিন। সত্যি, এমন কোনো জিনিস নেই সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যা মেনে না নেয়। যখন চিন্তাটা এই পর্যন্ত পৌঁছেছে তখন পাদ্রী না বলে ঢুকলেন। তাকে দেখে চমকে না উঠে পারলাম না। তিনি যেভাবে তাড়াতাড়ি আমাকে ব্যস্ত হতে মানা করলেন তাতে বোঝা গেল আমার চমকে ওঠা তার চোখ এড়ায়নি। তাকে মনে করিয়ে দিলাম এ সময় তার আসার কথা নয়, এবং এলেও চরম মুহূর্তের আগে আসেন। তিনি বললেন,
এটা একটা বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎকার। এর সঙ্গে আমার আপিলের কোনো সম্পর্ক নেই এবং যা তিনি কিছুই জানেন না। তারপর তিনি আমার বিছানায় বসলেন এবং আমাকে তার পাশে বসতে বললেন। আমি বসলাম না। এজন্যে নয় যে আমি তাকে অপছন্দ করছিলাম, বরং তাকে বেশ শান্তশিষ্ট এবং অমায়িক বলে মনে হল। প্রথমে কিছুক্ষণ হাত দুটো হাঁটুর ওপরে রেখে সেদিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইলেন। হাত দুটো শীর্ণ, শিরবহুল, যা আমাকে দুটো ছোট্ট চঞ্চল জন্তুর কথা মনে করিয়ে দিল। তিনি এতক্ষণ ধরে একইভাবে বসে রইলেন যে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম যে তিনি এখানে আছেন। হঠাৎ মাথা ঝাঁকিয়ে তিনি আমার চোখে চোখ রাখলেন। কেন? বললেন তিনি। আমাকে তোমার সঙ্গে দেখা করতে দিতে চাওনি? বললাম, ঈশ্বরে আমি বিশ্বাস করি না। এ বিষয়ে কি তুমি একেবারে নিশ্চিত? বললাম, এ ব্যাপারে মাথা ঘামাবার জন্য প্রয়োজনীয়তা আমি দেখি না। আর আমার মতে আমি বিশ্বাস করি বা না করি তাতেও তার তেমন কিছু আসে যায় না। অতঃপর তিনি দেয়ালে হেলান দিয়ে হাত দুটো সমান করে জানুর উপর রাখলেন, যেন আমাকে কিছু বলছেন না এমনভাবে তিনি বললেন, তিনি দেখেছেন অনেকে অনেক বিষয় সম্পর্কে প্রায় নিশ্চিত, কিন্তু আসলে তা নয়। আমি নিশ্চুপ রইলে তিনি আবার আমার দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সঙ্গে একমত নও? বললাম, এরকম হতে পারে, কিন্তু যদিও আমি জানি না কিসে কিসে আমার আগ্রহ, তবু কি কি আমাকে আগ্রহান্বিত করে না তা জোর গলায় বলতে পারি। এবং তিনি যে প্রশ্ন তুলেছেন সে সম্পর্কে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। ভঙ্গি বদল না করে আনমনা তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আমি মরিয়া হয়ে উঠেছি দেখেই কি একথা বলছি? বললাম, হতাশ আমি হইনি, তবে ভয় পেয়েছি, আর যা অত্যন্ত স্বাভাবিক। তাহলে তিনি দৃঢ়ভাবে বললেন, ঈশ্বর তোমাকে সাহায্য করতে পারেন। যতজনকে আমি তোমার জায়গায় দেখেছি, বিপদের সময় তারা সবাই ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। তিনি দৃঢ়ভাবে বললেন, তাহলে ঈশ্বর তোমাকে সাহায্য করতে পারেন। যতজনকে আমি তোমার জায়গায় দেখেছি, বিপদের সময় তারা সবাই ঈশ্বরের শরণাপন্ন হয়েছে। অত্যন্ত স্বাভাবিক, আমি বললাম। তাদের ইচ্ছে হলে তাদের ওই রকম করার অধিকার আছে বইকি। আমার বেলায় আমাকে সাহায্য করা হোক তা আমি চাই না। আর তাছাড়া যে বিষয়ে আমার আগ্রহ নেই সে বিষয়ে সময় খরচ করার মতো সময়ও আমার নেই। ক্রুব্ধভাবে হাত নাড়লেন তিনি, বসে পোশাক ঠিক করলেন। তারপর আমাকে আমার বন্ধু বলে সম্বোধন করে আবার কথা শুরু করলেন। বললেন, প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছি বলে তিনি আমার সঙ্গে ওইভাবে কথা বলছেন। তাঁর মতে পৃথিবীর প্রত্যেকটি লোকের উপর প্রাণদণ্ড ঝুলছে। এখানে আমি বাধা দিলাম। বললাম, ব্যাপারটা এক নয়, এবং এটা কোনো সান্ত্বনার কথাও নয়। তিনি মাথা নাড়লেন। হতে পারে, এখন না হোক একদিন না একদিন তোমার মৃত্যু হবে, এবং ঠিক তখনও একই প্রশ্ন উঠবে। তখন তুমি কিভাবে সেই ভয়ানক শেষ সময়ের মুখোমুখি হবে? বললাম, এখন যেভাবে মুখোমুখি হয়েছি তখনও ঠিক একইভাবে মুখোমুখি হব। এবার তিনি উঠে দাঁড়ালেন, তাকালেন সোজাসুজি আমার চোখের দিকে। এটা যে এক ধরনের চালাকি তা আমি জানি। মাঝে মাঝে আনন্দ পাবার জন্যে ইমানুয়েল ও সেলেস্তের উপর এ ধরনের চালাকি করতাম, এবং 10 বারের মধ্যে 9 বারই তারা অস্বস্তিকরভাবে চোখ সরিয়ে নিত। দেখলাম পাদ্রীমশাই এই খেলায় দড়, কারণ তার চোখের পাতা একবারও কাঁপল না। এবং যখন তিনি কথা বললেন তখনও দেখি তার গলার স্বর শান্ত। তোমার কি কোনো আশা নেই? তুমি কি মনে করো যখন তুমি মৃত্যুবরণ করো তখন তুমি ঠিকই মৃত্যুবরণ করো, আর এর কিছুই থাকে না? বললাম, হ্যাঁ। চোখ নামিয়ে তিনি আবার বসে পড়লেন। বললেন, আমার জন্যে সত্যিই তিনি দুঃখিত। আমি যে ধরনের চিন্তা করছি সে ধরনের চিন্তা মানুষের জীবনকে অসুখী করে তুলতে বাধ্য। পাদ্রী আমায় বিরক্ত করে তুলছিলেন, আর আমি ঠিক সেই স্কাইলাইটের নিচে বসে
দেয়ালে কাঁধ রেখে অন্যদিকে তাকিয়েছিলাম। যদিও তিনি কি বলছিলেন তাতে কান দিচ্ছিলাম না, তবু মনে হল তিনি আবার আমায় প্রশ্ন করছেন। তারপর তার গলার স্বর আরও জরুরি, তপ্ত হয়ে উঠল। বুঝলাম সত্যিই তিনি দুঃখ বোধ করছেন। তখন আমি তাঁর দিকে আরও মনোযোগ দিলাম। তিনি বললেন তিনি নিশ্চিত যে আমার আপিল সফল হবে, কিন্তু আমার উপর অপরাধের বোঝা চেপে আছে, যা থেকে অবশ্যই আমাকে মুক্তি পেতে হবে। তাঁর মতে মানুষের বিচার মূল্যহীন, শুধু ঈশ্বরের বিচারে যায় আসে। বললাম, পূর্বোক্তটি আমায় অভিযুক্ত করেছে। হ্যাঁ, একমত হলেন তিনি, কিন্তু তা আমাকে আমার পাপ থেকে মুক্তি দেয়নি। বললাম, কোনোরকম পাপ সম্পর্কে আমি সচেতন নই। যা জানি তা হল ফৌজদারি অপরাধের জন্য আমি অভিযুক্ত, এবং আমি সেই অপরাধের দাম দিচ্ছি, এবং কারো অধিকার নেই আমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা। ঠিক তখনই তিনি আবার দাঁড়ালেন, এবং দেখলাম তিনি যদি এই ছোট্ট সেলে ঘোরাফেরা করতে চান, তবে তাকে শুধু বসতে হবে আর উঠতে হবে। মেঝের দিকে তাকিয়েছিলাম আমি। এক পা এগিয়ে এলেন তিনি, যেন কাছে আসতে ভয় পাচ্ছেন। তারপর শিকের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালেন। বাবা, তুমি ভুল করছ, গম্ভীরভাবে বললেন। তোমার কাছে অনেক দাবি আছে, এবং হয়তো তা তোমার কাছে চাওয়া হবে। মানে? তোমাকে হয়তো দেখতে বলা হবে। কি দেখতে? আস্তে আস্তে তিনি আমার সেলের চারদিকে তাকালেন, এবং যখন কথা বললেন তখন তার দুঃখিত স্বর শুনে অবাক হয়ে গেলাম। আমি ভালো করে জানি পাথুরে এই দেয়ালগুলি মানুষের দুঃখে আবৃত হয়ে আছে। অবিচল থেকে কখনো আমি এদিকে তাকাতে পারিনি, এবং তবুও বিশ্বাস করো, আমি একেবারে মনের ভিতর থেকে বলছি, তোমাদের মধ্যে যে সবচেয়ে অধম সেই মাঝে মাঝে দেখেছে এই ধূসর দেয়ালের মাঝে এক দিব্যজ্যোতি মুখ ফুটে উঠছে। এই মুখটি দেখতেই তোমাকে বলা হচ্ছে। এবার একটু কৌতূহলী হলাম। বললাম, এই দেয়ালগুলির দিকে কয়েক মাস ধরে তাকিয়ে আছি, এবং আমি এদের যেভাবে চিনি, বোধহয় আমি এখানে একটি মুখের সন্ধান করি। সেটি হল সূর্যের মতো সোনালি, কামনায় ভরা একটি মুখ, মারির মুখ। আমার কপাল খারাপ, আমি কখনো তা দেখিনি, এবং তাই সে চেষ্টা ছেড়ে দিয়েছি। এ ছাড়া তিনি যে ফুটে ওঠার কথা বলছেন, ওই ধরনের কিছু এই ধূসর দেয়ালে ফুটে উঠতে আমি দেখিনি। করুণভাবে তাকালেন তিনি আমার দিকে। দেয়ালের দিকে পিঠ দিয়ে বসেছিলাম, আর কপালে সে আলো আছড়ে পড়ছিল। বিড়বিড় করে তিনি কি বললেন বুঝতে পারলাম না। তারপর হঠাৎ জিজ্ঞেস করলেন আমাকে তিনি চুম্বন করতে পারেন কিনা। বললাম, না। তারপর তিনি ঘুরে দাঁড়ালেন, দেয়ালের কাছে এলেন, এবং আস্তে আস্তে সেখানে হাত বোলালেন। পার্থিব এইসব জিনিস কি তুমি এতই ভালোবাসো? নিচু স্বরে জিজ্ঞেস করলেন তিনি। কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ তিনি চোখ ফিরিয়ে রাখলেন। তার উপস্থিতি ক্রমেই বিরক্তিকর হয়ে উঠছিল, এবং তাকে প্রায় বলতে যাচ্ছিলাম চলে যেতে, আমাকে শান্তিতে থাকতে দিতে। কিন্তু হঠাৎ তিনি আমার দিকে ফিরে আবেগভরে বলতে লাগলেন, না না, আমি বিশ্বাস করি না। আমি নিশ্চিত যে তুমি প্রায়ই ভেবে থাকো পরকাল বলে কিছু থাকুক। মাঝে মাঝে সবারই ওই ধরনের ইচ্ছে জাগে, কিন্তু ধনী হতে চাওয়া, বা দ্রুত সাঁতার কাটতে চাওয়া, বা মুখের গড়ন ভালো হওয়া, এ ধরনের ইচ্ছে থেকে এর বেশি গুরুত্ব নেই। এটা এগুলিরই সমগোত্র। আমি এ সূত্র ধরেই বলে যাচ্ছিলাম, কিন্তু প্রশ্ন করে তিনি বাধা দিলেন। কবর দেওয়ার পর আমার অবস্থা সম্পর্কে আমি কি ভেবেছি? ধমকের সুরে বললাম, যা জানি তা পার্থিব জীবন সম্পর্কেই জানি, এবং এতেই আমি সন্তুষ্ট। একটু থেমে বললাম, যথেষ্ট হয়েছে। কিন্তু ঈশ্বর বিষয়ে তাঁর আরও কিছু বলার ছিল। তার কাছে গিয়ে আমি শেষবারের মতো বোঝাতে চাইলাম, আমার সময় বেশি নেই, এবং যেটুকু আছে
সেটুকু আমি ঈশ্বরের পেছনে নষ্ট করতে রাজি নই। তারপর তিনি প্রসঙ্গ বদলাবার জন্যে বললেন, পাদ্রী জেনেও আমি কেন তাকে ফাদার বলে সম্বোধন করিনি। কথা আমাকে আরও বিরক্ত করে তুলল এবং বললাম, তিনি আমার পিতা তো ননই, বরং বলতে গেলে তিনি আমার বিপক্ষের লোক। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, না বাবা, আমি তোমার দিকে, যদিও তুমি তা বুঝছ না, কারণ হৃদয় তোমার কঠিন হয়ে গেছে, কিন্তু তবুও আমি তোমার জন্যে প্রার্থনা করব। তারপর কি হল বুঝতে পারলাম না। ভেতরে ভেতরে বোধহয় ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল, তাই চিৎকার করে কথা বলতে লাগলাম। তাকে অপমান করতে শুরু করলাম। বললাম, তার ওই বাজে প্রার্থনা আমার জন্য না করলেও চলবে। একেবারে অদৃশ্য হয়ে যাবার চাইতে যন্ত্রণা ভালো। তার ক্যাসকের গলাটা ধরে এক ধরনের ক্রোধ এবং আনন্দের সঙ্গে যা মগজে ঘুরপাক খাচ্ছিল তাই বলতে লাগলাম, দেখুন না, তিনি কি নিশ্চিত? অথচ তার একটি ধারণার দামও কোনো রমণীর একটি চুলের থেকে বেশি নয়। চিরদিন যেভাবে জীবনযাপন করেছেন তা মৃতের মতো, এবং তিনি যে বেঁচে আছেন সে সম্পর্কেও তিনি নিশ্চিত না। মনে হতে পারে আমার অঞ্জলি শূন্য, কিন্তু আসলে নিজের উপর আমার বিশ্বাস আছে, সব কিছু সম্পর্কে ধারণা আছে। তার থেকে নিশ্চিত আমি বর্তমান জীবন এবং এগিয়ে আসা মৃত্যু সম্পর্কে। আমি ঠিক বলেছিলাম, এখন ঠিক বলছি এবং সব সময়ে ঠিক বলে এসেছি। আমি একভাবে জীবনযাপন করে এসেছি, ইচ্ছে করলে অন্যভাবে জীবনযাপন করতে পারতাম। আমি ওইভাবে এ কাজ করেছিলাম, অন্যভাবে করিনি। আমি এমন করিনি, বরং অমন করেছি। আর তার মানে কি? সব সময় আমি এই সময়ের জন্য অপেক্ষা করে আছি, আগামীকাল বা অন্য কোনো দিনের ওই সকালের জন্যে, যা আমার যৌক্তিকতা প্রমাণ করবে। কোনো কিছুরই তেমন গুরুত্ব নেই, এবং আমি ভালো করে জানি কেন। তিনি নিজেও তা ভালো জানেন। আমার ভবিষ্যতের অন্ধকারাচ্ছন্ন দিগন্ত থেকে অবিরতভাবে এক ধরনের মৃদু হাওয়া বয়ে আসছে আমার দিকে, সমস্ত জীবন ধরে, অনাগত দিন থেকে। এবং আসার পথে সে হাওয়া আমার ভেতরের সমস্ত ধ্যান ধারণা সমান করে দিয়েছে, যা এতদিন ধরে মানুষেরা আমার ভেতরে গড়ে তুলতে চেয়েছে। এমনকি সে সময়ও যখন আমি একই ধরনের অবাস্তব জীবনযাপন করে আসছিলাম। অন্য কারো মৃত্যু বা কোনো মায়ের ভালোবাসা বা তার ঈশ্বর, আমার কাছে এদের মূল্য কি? বা একজন যেভাবে জীবনযাপন করতে চায়, একজন যেভাবে ভাগ্য বেছে নিতে চায়, সে একই ভাগ্য আবার বেছে নিতে বাধ্য হয় শুধু আমাকে নয়, আরও হাজার লক্ষ সুবিধাভোগী মানুষকে, যারা তার মতো আমাকে নিজের ভাই বলে সম্বোধন করেছে। অবশ্যই তাকে তা দেখতে হবে। প্রতিটি মানুষ যারা বেঁচে আছে তারা সবাই সুবিধাভোগী। শুধুমাত্র একটি মানব শ্রেণী আছে, সুবিধাভোগী শ্রেণী। একদিন তাদের সবাইকে একইভাবে মরতে হবে। অন্যান্যদের মতো তার পালাও আসবে। তাছাড়া খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পর কাউকে যদি মরতে হয় মার অন্ত্যেষ্টিক্রিয়ায় না কাঁদার জন্যে, তাতেও বা কি আসে যায়? কারণ অন্তিমে তো দুটোর পরিণতি একই। সালামানোর স্ত্রী এবং সালামানোর কুকুর সম্পর্কেও একই কথা প্রযোজ্য। সেই রোবট মহিলাও অপরাধী, যেমন অপরাধী প্যারিসের সেই মেয়েটি যে ম্যাসনকে বিয়ে করেছে, বা মারি যে চেয়েছিল আমি তাকে বিয়ে করি। কি লাভ হতো যদি সেলেস্তে থেকে রেমন্ড আমার আরও বেশি ঘনিষ্ঠ হতো, যার যোগ্য সে? কি আসে যায় যদি এ মুহূর্তে মারি তার নতুন বয়ফ্রেন্ডকে চুমু খেতে থাকে? এমন একজন হতভাগ্য হিসেবে কি তিনি বুঝতে পারছেন না আমার ভবিষ্যৎ থেকে যে ঝোড়ো হাওয়া বয়ে আসছে তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি? আমি এত জোরে চিৎকার করছিলাম যে ক্লান্ত হয়ে পড়লাম, আর ঠিক তখনই ওয়ার্ডাররা ছুটে এসে আমার মুঠো থেকে পাদ্রীকে মুক্ত করার চেষ্টা করল। একজন এমন ভঙ্গি করল যেন আমাকে মারবে। পাদ্রী তাদের শান্ত করে এক মুহূর্তের জন্যে চুপচাপ আমার দিকে তাকালেন। দেখলাম তার চোখে পানি টলটল করছে। তারপর ঘুরে দাঁড়িয়ে
সেল ত্যাগ করলেন। তিনি চলে যাবার সঙ্গে সঙ্গে শান্ত হয়ে পড়লাম, কিন্তু এ উত্তেজনা আমায় ক্লান্ত করে তুলেছিল, তাই বিছানায় ঢলে পড়লাম। বোধহয় অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ জেগে দেখি তারারা আমার দিকে তাকিয়ে আছে। দূর থেকে গ্রামের কোলাহল মৃদুভাবে শোনা যাচ্ছিল, আর মাটি ও লবণের গন্ধে মাখা ঠান্ডা রাত্রির বাতাস আমার গালে পরশ বুলিয়ে দিচ্ছিল। ঘুমোলে গ্রীষ্মরাত্রির চমৎকার শান্তি আমাকে স্রোতের মতো আলোড়িত করে তুলল, এবং ঠিক ভোর হবার আগে কানে ভেসে এলো একটি স্টিমারের বাঁশির শব্দ। মানুষেরা এমন এক পৃথিবীর দিকে যাত্রা শুরু করছে যার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে আমার কাছে চিরদিনের জন্যে। এতদিনের মধ্যে এই প্রথমবার আবছাভাবে মায়ের কথা মনে পড়ল, এবং মনে হল এখন বুঝলাম কেন জীবনের শেষ প্রান্তে তিনি একজন ফিয়ন্সে বেছে নিয়েছিলেন, কেন আবার নতুন করে সব শুরু করতে চেয়েছিলেন। সেই আশ্রমে, যেখানে জীবনের শিখা প্রায় নিভু নিভু, সেখানেও সন্ধ্যা নামত সান্ত্বনার মতো। মৃত্যুর কাছাকাছি পৌঁছে মার নিশ্চয়ই মনে হয়েছিল মুক্তির তীরে কারো পৌঁছে যাওয়ার মতো, যে আবার নতুন করে জীবন শুরু করতে প্রস্তুত। পৃথিবীর কারও কোনো অধিকার নেই তার জন্য অশ্রু বিসর্জনের। আমার নিজেকেও নতুন করে জীবন শুরু করার জন্য তৈরি মনে হল, যেন এই বিশাল ক্রোধ আমাকে পরিচ্ছন্ন করে দিয়েছে, আশা শূন্য করে দিয়েছে, এবং তারা ভরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে এই প্রথমবারের মতো প্রকৃতির প্রসন্ন নির্লিপ্ততার কাছে মন খুলে দিলাম। অমন অনুভব বস্তুতপক্ষে ভ্রাতৃসম, যে অনুভূতি আমাকে সচেতন করেছে যে আমি সুখী, এবং সুখী ছিলাম সকল সিদ্ধি অর্জনের জন্যে। একটু কম নিঃসঙ্গতা বোধের জন্যে আমার কেবল আশা আছে, যেদিন আমার শিরশ্ছেদ করা হবে সেদিন যেন দর্শকের এক বিশাল ভিড় থাকে, আর তারা যেন কুৎসিত চিৎকারে আমাকে বরণ করতে থাকে।